ওয়েলকাম স্টুডেন্ট। প্রথমেই আমি তোমাদের কিছু কথা বলবো, তারপরে আজকের যে বিষয় সেটা নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হলো ক্লাসিফিকেশন অফ রাইটস, অধিকারের শ্রেণী বিভাজন বা বিভিন্ন ধরনের অধিকার সম্পর্কে আজকের ভিডিওর আলোচনা। তোমরা ভিডিও দেখছো, ধৈর্য ধরে দেখবে। কিছু কথা আমার স্লো হয়, ধীর গতি হয়, এটা তোমরা একটু মানিয়ে নেবে। ধৈর্য ধরে দেখলে দেখবে যে আমার ভিডিওর মধ্যে কন্টেন্ট খুব ভালো আছে, বিষয়বস্তু খুব সুন্দর আছে। আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে পড়ানোর, স্কুলে কলেজে পড়িয়েছি 3 বছর, স্কুলে পড়িয়েছি 26 বছর। এ বাদে আমি টিউশন করি বাড়িতে, এখনো আমি করি, এবং টিউশন করি 1987 সাল থেকে। অনার্স ক্লাসে পড়াই, 11, 12 এগুলো আমি পড়াই। ইতিহাস বিষয়ে পড়াই এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াই। আমি যে পড়াচ্ছি, আমার যে শিক্ষাগত যোগ্যতা নেই তা নয়, আমার শিক্ষাগত যোগ্যতা আছে সরকারি নিয়ম অনুযায়ী। যাই হোক, আমার ভিডিওর বিষয়ের উপর বিশ্বাস রাখবে। আমি কিছু বাস্তব কথা বলে ফেলি, যেগুলো আমাদের থিওরির সঙ্গে সঙ্গতিপূর্ণ কথা। তাত্ত্বিক আর বাস্তবের মধ্যে মিল আছে, তো সেগুলো একাডেমিরই বিষয়। আমি আমি চেষ্টা করি নিরপেক্ষভাবে বক্তব্য রাখার, আলোচনা করার। আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলো দেখবে যে একদম একাডেমি ওয়েতে আমি আলোচনা করি। যাই হোক, বাড়তি কথা আর বলবো না। আজকের আলোচনার বিষয় হলো অধিকারের শ্রেণী বিভাজন। অধিকার কাকে বলে বা অধিকার সম্পর্কে ধারণা পেতে গেলে তার উপর আমার আলাদা একটি ভিডিও আছে। ওটা 1 ঘন্টার উপরে আমি ভিডিওটা বানিয়েছি, দেখছো। আরো বেশি সময় দিয়ে দেখবে, শেষ পর্যন্ত দেখবে। আজকের আলোচনা হচ্ছে অধিকারের শ্রেণী বিভাজন, ক্লাসিফিকেশন অফ রাইট। মানুষের জীবনে অধিকার খুবই গুরুত্বপূর্ণ। অধিকার ছাড়া মানুষ কিন্তু বাঁচতে পারবে না। অধিকার ছাড়া মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ হবে না। প্রত্যেকটা মানুষের মধ্যে অন্তর্নিহিত শক্তি আছে, অন্তর্নিহিত গুণ আছে। সেই গুণগুলোর বিকাশ ঘটাতে গেলে তাকে সুযোগ সুবিধা দিতে হবে। তার কিছু দাবি থাকবে, ন্যায্য দাবি থাকবে। সেগুলো পেলে, সেগুলো যদি রাষ্ট্র স্বীকার করে নেয়, আবার রাষ্ট্র সেগুলিকে নাগরিকদের দেয়, সমাজ স্বীকার করে নেয়, সমাজের পক্ষ থেকে মানুষের জীবনে সেই দাবিগুলো যদি মেনে নেয়, তবে সব দাবি ন্যায্য নয়। যেসব দাবি ন্যায়সঙ্গত দাবি, ন্যায্য দাবি, যেসব সুযোগ সুবিধা বা দাবি মানুষের ব্যক্তিত্বের, প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশে সাহায্য করবে। তারপরে ম্যান টু ম্যান ভ্যারি করবে। সব মানুষ সমান হয় না। সুযোগ সুবিধা, পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রত্যেকটা মানুষ, যার যতটুকু সুযোগ সুবিধা দরকার, যার যতটুকু অধিকার পাওয়া দরকার, সেই সুযোগ সুবিধা, সেই দাবি যদি রাষ্ট্র সমাজ স্বীকার করে নেয় এবং সেগুলিকে দেয়। আবার অনেক সময় অনেক ন্যায়সঙ্গত দাবি রাষ্ট্র স্বীকার করে না। ন্যায়সঙ্গত সুযোগ সুবিধা আছে মানুষের জীবনে দরকার, অথচ রাষ্ট্র স্বীকার করে না। রাষ্ট্র সেগুলিকে বাধা দেয় বা রাষ্ট্র সেগুলিকে ধ্বংস করে দেয়। সেগুলিও কিন্তু অধিকারের মধ্যে পড়ে। তাহলে অধিকার হলো কতগুলো সুযোগ সুবিধা বা দাবি মানুষের, যেগুলো মানুষ পেয়ে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবে। দাবিগুলির মধ্যে রাজনৈতিক দাবি, সামাজিক দাবি, অর্থনৈতিক দাবি থাকতে হবে। এবং আজকের আলোচনা আমি করব প্রত্যেকটা অধিকারের বিভাজনগুলো নিয়ে আলোচনা করব। আজকের
ক্লাসিফিকেশন অফ রাইটস, এইটার আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমে অধিকারের দুটো ভাগ করব। দুটো ভাগ কি বলতো? একটা হচ্ছে নৈতিক অধিকার, আর একটা হচ্ছে লিগাল অধিকার বা আইনগত অধিকার। নৈতিক অধিকার, মরাল মরাল রাইটস। মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের মনে মরালিটি বা নৈতিকতা থাকা দরকার। সে শাসক হতে পারে, শাসিত হতে পারে, ধনী হতে পারে, গরিব হতে পারে, মধ্যবিত্ত হতে পারে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু মরালিটি থাকা দরকার। মরালিটিটা কি? উচিত কি উচিত নয়, এটা করব কি করব না, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, আমার করা উচিত, আমি নিজে থেকেই করব, স্বতঃস্ফূর্ত ভাবেই করব। এইটাই হচ্ছে মরালিটি। প্রত্যেকটা মানুষের মধ্যে সমান মরালিটি থাকে না। প্রত্যেকটা মানুষ মরালিটিকে মেনটেন করে না। মরালিটিটা এইরকম যে পিতামাতার কর্তব্য ছেলে মেয়েকে লেখাপড়া শেখানো। এইবার ছেলে মেয়ে যখন বড় হবে, চাকরি পাবে বা যে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আয় করবে, সেই আয় দিয়ে তার পিতামাতাকে ভরণ পোষণ করবে। বৃদ্ধ বয়সে যখন তাদের কর্মক্ষমতা থাকবে না, অক্ষম হয়ে যাবে, তার সিকিউরিটির দায়িত্ব পুত্ররা নেবে, আর পুত্রকে বড় করার দায়িত্ব নেবে পিতামাতা। এটা হচ্ছে তোমার মরালিটি। এখানে কোনো আইনগত ভাবে এই বিষয়টাকে ভাবা হয় না। শিক্ষক মায়না পান, আইনগত ভাবে উনি পড়াবেন, কিন্তু কতটা ভালো পড়াবেন, কতটা ছাত্রকে ভালোবাসবেন, এই যে তার একটা মরালিটির উপর নির্ভর করে। শুধু আইনগত অনুশাসনের মাধ্যমে শিক্ষককে দিয়ে জোর করে ছাত্রকে পড়িয়ে নেওয়া, ছাত্রকে পড়াতেই হবে তোমাকে, এটা কিন্তু হয় না। তাই শিক্ষকের মরালিটি থাকবে। আবার ছাত্র শিক্ষককে সম্মান জানাবে, মর্যাদা জানাবে, শিক্ষকের পড়া শুনবে ছাত্ররা। এটা তার মরালিটির উপরে নির্ভর করছে। ছাত্রকে মেরে ধরে তার মরালিটি তৈরি করা যায় না, ভালোবাসার মধ্য দিয়ে তার মরালিটি গড়তে হয়। আজকে সমাজ ব্যবস্থাতে শিক্ষকের দায়িত্ব ছাত্রদের মরালিটি তৈরি করা, অর্থাৎ শিক্ষক নিজের জীবন দিয়েই নিজের জীবনে মরালিটি তৈরি করে সেই মরালিটির দ্বারা প্রভাবিত করবে ছাত্রদের। আজকে শাসক শ্রেণী তার সততা, ন্যায়পরায়ণতা, নিরপেক্ষতা, তার স্বচ্ছতা, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, বিচক্ষণতা, কর্মতৎপরতা, এইসব দেখিয়ে শাসক শ্রেণী জনগণকে অনুপ্রাণিত করবে। এর মধ্য দিয়ে শাসক শ্রেণী যেমন একদিকে নিজের মরালিটিকে বিল্ডিং করবে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও সেটা দেখে মরালিটি তৈরি হবে। তাহলে মরালিটি আইনগত ব্যাপার নয়, মরালিটি রাষ্ট্রের দ্বারা তৈরি নয়, মরালিটি সমাজ দ্বারা কৃত্রিম ভাবে তৈরি নয়। মরালিটি ইজ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি আছে। এইটা হলো অধিকারের একটা শ্রেণী বিভাজন। কি একটা শ্রেণী বিভাজন আমরা আলোচনা করলাম। এক নাম্বার হচ্ছে দুটো ভাগে ভাগ করেছি অধিকার, একটা হচ্ছে মরালিটি আর একটা হচ্ছে আইনগত। তাহলে মরালিটির আলোচনা তোমরা বুঝতে পারলে তো? দ্বিতীয়ত আইনগত একটা অধিকার। আইনগত অধিকার যেটা রাষ্ট্র আইনসভাতে আইন তৈরি করে অধিকার তৈরি করে, নাগরিকদের অধিকার রক্ষা করে। রাষ্ট্রের সংবিধান আছে, প্রত্যেকটা দেশেরই সংবিধান আছে। সেই সংবিধান লিখিত হতে পারে, আবার অলিখিত হতে পারে। তো অলিখিত সংবিধানের বইয়ে নাগরিকদের অধিকার লেখা থাকে না। সে অধিকার যখন নাগরিকদের বইয়ে লেখা থাকবে, সংবিধানে লেখা থাকবে, তখন কি হবে? সেটা ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। তাই তো অলিখিত সংবিধানে এটা লেখা থাকে না, তাই বলে সেই দেশের নাগরিকরা, যেমন ব্রিটেনের সংবিধান অলিখিত, সে দেশের সংবিধানে লেখা নেই, কিন্তু সে দেশের কিছু ডকুমেন্টস আছে, কিছু বিল পাশ হয়েছে আইনসভাতে, রাজা বা রানী সই করেছেন। যেমন 1215 সালে ম্যাগনা কার্টা, পিটিশন অফ রাইটস, অধিকারের বিল, হেভিয়াস কার্পাস, এটাও কিন্তু অধিকার রক্ষা করবার জন্য।
অধিকারের বিল, এরা অধিকার রক্ষার জন্য এবং ভোটাধিকার পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময়ে ইংল্যান্ডের পার্লামেন্টে রিফর্মস অ্যাক্ট পাস হয়েছে এবং রাজা বা রানী সেটা সই করেছে। এইগুলোর মধ্য দিয়ে ইংল্যান্ডের জনগণ অধিকার পায়। আবার আমাদের মতো দেশে, যেসব দেশে লিখিত সংবিধান, আমেরিকার লিখিত সংবিধান, আমেরিকার মূল সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস বা নাগরিকদের অধিকার উল্লেখ ছিল না, কিন্তু পরবর্তীকালে এই আমেরিকার সংবিধানে মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছে, নাগরিকদের অধিকার উল্লেখ করা হয়েছে, লিপিবদ্ধ হয়েছে সংবিধানে। 1789 সাল থেকে, সরি 1787 সাল থেকে 1789 সাল, এই 2 বছর ধরে ফিলাডেলফিয়া সম্মেলনে আমেরিকার সংবিধান লেখা হয়েছে। এই মূল সংবিধানে না আমেরিকার জনগণের অধিকার ছিল না, কিন্তু পরবর্তীকালে 1791 সালে 1 বছরে 10টি সংশোধনের মাধ্যমে একাধিক অধিকার নাগরিকদের দেওয়া হয়েছে। তাহলে আমেরিকার সংবিধান নাগরিকদের অধিকার স্বীকার করে নিয়েছে। এই যে সংবিধানে যে অধিকার স্বীকার করে নেওয়া হলো, এটা হলো আইনগত অধিকার। ভারতের সংবিধান লিখিত, ভারতের সংবিধানের 3য় অধ্যায়ে তোমরা জানো ভারতের সংবিধান বর্তমানে 25টা পার্ট আছে, মূল সংবিধানে 22টা পার্ট ছিল। তো এই পার্টগুলির মধ্যে 3 নম্বর পার্ট, 3য় অধ্যায়ে পার্ট 3-তে তোমার 12 থেকে 35 ধারায় ভারতের মূল সংবিধানে 7টা অধিকার ছিল নাগরিকদের জন্য: সাম্য, স্বাধীনতা, শোষণের বিরুদ্ধে, ধর্মীয় স্বাধীনতা, শিক্ষা ও সাংস্কৃতিক এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। আর হচ্ছে প্রপার্টির অধিকার মূল সংবিধানে ছিল, মোট 7টি। পরবর্তীকালে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অধ্যায় থেকে কেটে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে, এবং এই সম্পত্তির অধিকার ভারতের নাগরিকদের এটা 300 ক ধারাতে, 300 এ ধারাতে লিপিবদ্ধ করা হয়েছে। সম্পত্তির অধিকার অধিকার, কিন্তু মৌলিক অধিকার নয়। তাহলে বর্তমানে ভারতের সংবিধানে 6টি মৌলিক অধিকার আছে: সাম্য, স্বাধীনতা, শোষণের বিরুদ্ধে, ধর্মীয় স্বাধীনতা, শিক্ষা সাংস্কৃতিক, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তাহলে এই হচ্ছে উদাহরণের সাহায্যে আমি বুঝাইলাম। দেখো এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে সংবিধানে উল্লেখিত, এগুলো আইনগত, সাংবিধানিক আইনগত। আবার বিভিন্ন দেশের আইনসভা নাগরিক অধিকার রক্ষা করবার জন্য অধিকার সম্পর্কে যেগুলো সংবিধানে আছে সেগুলো পরিবর্তন করতে পারে, কোনটা বাতিল করতে পারে। তবে বাতিল করলো মানেই যে সেটা অধিকার থেকে বিলীন হয়ে যাবে তা নয়, কিন্তু নাগরিকরা সংবিধানে উল্লেখ থাকলে যেমন অধিকার পাবে, তেমনি আইনসভা তৈরি করা আইনও অধিকার পাবে। এগুলো হচ্ছে কি বলতো আইনগত বাধ্যবাধকতা আছে। এগুলো যদি কমপ্লেন করে নাগরিকরা যে কেন আমার অধিকার কেড়ে নেওয়া হলো, তাই এগুলো হচ্ছে আইনগত অধিকার। এইবার আজকে আমি আলোচনা করব আইনগত অধিকার। তাহলে প্রথমে দুটি ভাগ কি বলো, একটা হলো তোমার মরাল রাইট অর্থাৎ নৈতিক অধিকার, তাই তো, নৈতিক অধিকার। 2 নম্বর হচ্ছে আইনগত অধিকার, লিগাল রাইট। আমরা আজকে প্রথমেই নৈতিক অধিকারের ভাগ নেই। আমরা আগেই বলেছি নৈতিক অধিকার আবার প্রকৃতপক্ষে অধিকার নয়, আবার অধিকারে পরিণত হয়ে যায়। নৈতিক অধিকারের ভিত্তিতে কোনো বাবা মা যদি পিতামাতা যদি আদালতে মামলা করে যে তার সন্তান তাকে ভরণ পোষণের দায়িত্ব পালন করছে না, তাহলে আদালত কিন্তু পিতামাতার পক্ষে রায় দেয়। তাহলে নৈতিক অধিকার কিন্তু অনেক সময় আইনগত অধিকারে রূপান্তরিত হতে পারে। এবার আমরা নৈতিক অধিকারের বিভাজনের আলোচনা নেই, আমরা আলোচনা করব আইনগত অধিকারের বিভাজনগুলি বা ভাগগুলি। আইনগত অধিকার 3টি ভাগে বিভক্ত, প্রধানত 3টি ভাগ।
আরো একটা ভাগের আরো ভাগ আছে, আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এক নাম্বার, মূলত তিনটি বললাম। এক, সামাজিক অধিকার। আইনগত অধিকারের এক নাম্বার সামাজিক অধিকার বা পৌর অধিকার। সামাজিক অধিকারের ইংরেজি টার্ম হচ্ছে সোশ্যাল রাইটস। সোশ্যাল রাইটস একটা না, সেজন্য প্লুরাল নাম্বারে বললাম। আর একটা হলো সিভিল রাইটস। কি বললাম তাহলে? সামাজিক অধিকারের ইংরেজি টার্ম হচ্ছে সোশ্যাল রাইটস বা সিভিল রাইটস। এই প্রত্যেকটা তিনটি ভাগ। একটা হচ্ছে সামাজিক অধিকার বা সিভিল রাইটস, দুই নাম্বার হচ্ছে তোমার রাজনৈতিক অধিকার। তো রাজনৈতিক অধিকারেরও ভাগ আছে, আমি আলোচনা করব আজকে। দুই নাম্বার রাজনৈতিক অধিকার, পলিটিক্যাল রাইটস। রাইটস বলছে এই কারণে যে অনেক পলিটিক্যাল রাইট আছে। তিন নাম্বার হচ্ছে তোমার অর্থনৈতিক অধিকার। তিন নাম্বার হচ্ছে অর্থনৈতিক অধিকার, ইকোনমিক্যাল রাইটস। এখানেও অনেকগুলো অর্থনৈতিক অধিকার আছে। প্রথম যে মূল পয়েন্ট, আইনগত অধিকারের প্রথম ভাগ সামাজিক অধিকার বা পৌর অধিকার, সোশ্যাল রাইটস বা সিভিল রাইটস, এটা নিয়ে আমি আলোচনা করব। সামাজিক বা পৌর অধিকারের আবার অনেকগুলো ভাগ আছে। এক নাম্বার ভাগ, দেখো আমি প্রথমে ভাগগুলো আলোচনার আগে একটুখানি সামাজিক অধিকার, পৌর অধিকার কেমন ধরনের হতে পারে একটু বললে ভালো হয়। সমাজে আমরা, মানুষ হচ্ছে সামাজিক জীব। সেই অ্যারিস্টটলের কথাই বলবো। অ্যারিস্টটল প্রাচীনকালের দার্শনিক, গ্রিক দার্শনিক। অ্যারিস্টটলের সমকালীন আমাদের কৌটিল্য, তিনিও আমরা পরবর্তীকালে জানতে পেরেছি, বলেছেন যে মানুষ সামাজিক জীব, অর্থাৎ সোশ্যাল অ্যানিমাল। আবার মানুষ পলিটিক্যাল অ্যানিমাল, অর্থাৎ মানে দুটো দিক থেকে মানুষ গুরুত্বপূর্ণ সুযোগ পায়। একটা হচ্ছে সামাজিক দিক থেকে, সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারবে না। আবার রাজনীতি ছাড়া মানুষ বাঁচতে পারবে না। দেখো তো, রাজনৈতিক ব্যবস্থাতে শাসক শ্রেণী বিভিন্ন দেশের মানে করাপশনে ডুবে আছে। সাধারণ মানুষের, গরিব মানুষের টাকা পয়সা মেরে বাড়ি গাড়ি, বিদেশের ব্যাংকে টাকা আত্মগোপন করছে, পাঠিয়ে দিচ্ছে সব দেশে। সেখানে বিচার ব্যবস্থাকে তাদের হাতে নিয়েছে। গণতন্ত্রের শেষ কথা বলে জনপ্রতিনিধি। তাই ফার্স বিচার ব্যবস্থা, এই আইন ব্যবস্থা, এই সব কিছুই তাদের কন্ট্রোলে থাকে। যাই হোক, আমরা সমাজে বাস করি, সমাজ থেকে মানুষ অনেক কিছু দাবি করে, সুযোগ সুবিধা পায়। মানুষের ব্যক্তিগত জীবনে সমাজ থেকে সম্মান পায়, পাওয়ার কথা, মর্যাদা পাওয়ার কথা। এই সম্মান মর্যাদা মানুষ হিসাবে, মানুষ যেহেতু সামাজিক জীব, মানুষ সমাজ ছাড়া বাঁচতে পারবে না। মানুষ অরণ্যের মধ্যে বসবাস করতে পারবে না। মানুষ সমুদ্রের উপরিতলে যে জলাশয়, তার উপরে বসবাস করতে পারবে না। মানুষ শুধু মরুভূমি, ধরো শুধু মরুভূমি, সেখানে বসবাস করতে পারবে না। হ্যাঁ, একটি ভূখণ্ডে জনগণ আছে। সেই ভূখণ্ড মানে বিভিন্ন রকমের হয়, এটা প্রকৃতিগত ভাবে। কোনো জায়গায় বনভূমি আছে, কোনো জায়গায় বনভূমির পাশেও মানুষ বসবাস করছে, কোনো জায়গায় জলাশয়ের আছে, মাঝে মাঝে দ্বীপ আছে, সেখানে বসবাস করে। সেগুলি আমরা রাষ্ট্রের মধ্যে ধরি। যাই হোক, আমরা বুঝলাম যে মানুষ সমাজ ছাড়া বাঁচতে পারবে না। তাহলে মানুষের সামাজিক কিছু অধিকার বা পৌর অধিকার থাকতেই হবে। এক নাম্বার, আমরা সামাজিক এবং পৌর অধিকারের মধ্যে এক নাম্বার ভাগ আমরা করব। দেখো, সামাজিক অধিকারের মধ্যে এক নাম্বার ভাগ সব থেকে গুরুত্বপূর্ণ কি? জীবনের অধিকার। জীবনের অধিকার, রাইট টু লাইফ। জীবনের অধিকার কাকে বলে বলতো? জীবনের অধিকার মানে কি? প্রত্যেকটা মানুষ তো বেঁচে থাকতে পারে না। এই যে মারামারি করে একজন আরেকজনকে হত্যা করছে, কারো জীবন কেড়ে নেওয়ার অধিকার নেই। এখন অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে জেলখানার পরিবর্তে, কারাগারের পরিবর্তে সংশোধনাগার হয়েছে। প্রশাসনের কোনো ব্যক্তি, কোনো স্তরে কোনো মানুষকে মারতে পারে না, কিন্তু আমরা দেখি আকসার মারে। এটা ব্যতিক্রম।
মানাটা অন্যায়। তাই মানুষ বেঁচে থাকবে, কারোর জীবনে বেঁচে থাকার অধিকারকে কেউ কেড়ে নিতে পারে না। তাই এটা হচ্ছে সামাজিক অধিকার। জীবনের ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার, কথা বলা, চলাফেরা, সমবেত হওয়া, সংঘ গঠন করা, খাওয়া দাওয়া করা, পোশাক পরিচ্ছদ করা, শিক্ষা অর্জন করা, সবকিছু নির্ভর করছে বেঁচে থাকার উপর। মানুষ যদি বেঁচেই না থাকে, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, যে ফান্ডামেন্টাল প্রবলেম, সেগুলো সমাধান করা। একটা মানুষ বেঁচে থাকলেই তো সব করতে পারবে। তাই সামাজিক অধিকারের একটা গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে জীবনের অধিকার। জীবনের অধিকার মানে জীবনে বেঁচে থাকার অধিকার। এই অধিকারকে কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র কেড়ে নিতে পারে না। তবে অনেক রাষ্ট্রে এখনো ফাঁসির ব্যবস্থা আছে। কেন আছে? সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। শাসক শ্রেণী সাংবিধানিক ব্যবস্থার মধ্যেও আছে, এগুলো জীবন কেড়ে নিতে পারে, সেটা যথাবিহিত পদ্ধতির মাধ্যমে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে ফাঁসি ব্যবস্থা আছে, আইনের যথাবিহিত পদ্ধতির মাধ্যমেই তাকে ফাঁসি দিতে হবে, বিচার করতে হবে, চুলচেরা বিচার করতে হবে, সে অপরাধী কিনা, কতটুকু অপরাধ করেছে। তাই অপরাধী বিচারের মধ্য দিয়ে যদি ফাঁসি যোগ্য হয়, তাহলে ফাঁসি দিতে পারবে। কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে বলেছেন, রাজা রাজা সুবিবেচক হবে। রাজা নাগরিকদের শাস্তি দিবেন, ততটুকুই শাস্তি দিবেন যতটুকু অপরাধ করেছে নাগরিক, ততটুকুই। অপরাধ কম, শাস্তি বেশি রাজা দিলেন, তাহলে কিন্তু রাজার প্রতি জনগণের ভয় তৈরি হয়ে যাবে। এই ভয়ে ভয়ে আনুগত্য দেখাবে নাগরিকরা। এই আনুগত্য স্বাভাবিক নয়, এতে রাষ্ট্র দুর্বল হবে। তাই রাজাকে শাস্তি অনুযায়ী তাকে অপরাধীকে শাস্তি দিতে হবে, এই অপরাধ অনুযায়ী, অপরাধের প্রকৃতি অনুযায়ী। আবার যদি বেশি অপরাধ করেছে রাজা কম শাস্তি দেন, তাহলে নাগরিকরা ওই রাজার আইনকে মানবেন না, অরাজকতা সৃষ্টি হবে, সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, আইনের অনুশাসন কাজ করবে না। এই কথা কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত, আসল নাম যার, তার অর্থশাস্ত্রের গ্রন্থে উল্লেখ করেছে। তাই শাসক যখন মানুষের জীবনের অধিকার কেড়ে নেবে, সেটা চুলচেরা বিচার বিশ্লেষণ করতে হবে। আর শাসক যদি আইনের অনুশাসনকে প্রতিষ্ঠিত রাখতে চাই, তাহলে অপরাধীর শাস্তি দিতেই হবে। যাই হোক, আমরা সাধারণভাবে জানলাম জীবনের অধিকার এটা একটি সামাজিক অধিকার। নাম্বার 2, স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম। সমাজ ব্যবস্থাতে, রাষ্ট্র ব্যবস্থাতে প্রত্যেকটা মানুষের স্বাধীনতার অধিকার আছে। স্বাধীনতার অধিকারকে রাষ্ট্র স্বীকার করবে। হ্যাঁ, সর্বাত্মকবাদী রাষ্ট্রে, ওই তোমরা জানো দ্বিতীয় মহাযুদ্ধের আগে জার্মানিতে নাৎসি পার্টির লিডার, তিনি কিন্তু নাগরিকদের, জার্মানির নাগরিকদের স্বাধীনতার অধিকার কেড়ে নিয়েছিলেন। তিনি একনায়কতান্ত্রিক শাসনকে কায়েম করেছিলেন। শুধু ব্যক্তিগত স্বাধীনতা নয়, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সবকিছু তিনি কেড়ে নিয়েছিলেন, কিন্তু তাকে জনগণ সমর্থন করেনি। ইটালির মুসলিনি, ফ্যাসিবাদী নেতা, তার দেশেও তিনি একনায়কতন্ত্র, তার কর্তৃত্ব শাসনের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছিলেন। দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন সময়ে তাকে জনগণ পিটিয়ে মেরে ফেলেছিল। তার সর্বাত্মকবাদী রাষ্ট্রের স্বাধীনতা ছিল না। স্বাধীনতা মানুষের হাত থেকে কেড়ে নিলে কি হতে পারে, তার উদাহরণ আমরা দেখালাম। এছাড়া বিভিন্ন দেশের শাসক জনগণের স্বাধীনতার অধিকার যদি কেড়ে নেয়, তাহলে শাসক কিন্তু ক্ষমতাচ্যুত হয়। ইতিহাস তার বড় প্রমাণ। যুগে যুগে সমাজ ব্যবস্থার বিভিন্ন স্তরে, আজকে দাস সমাজ ছিল, দাস মালিক, জমির মালিক, তারা কৃতদাসদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। দাস মালিকরা কিন্তু টিকে থাকতে পারেনি, তাদের বিরুদ্ধে কৃতদাসরা সংঘবদ্ধ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তাদের নতুন একটা সমাজ তৈরি করেছে, ক্ষমতাচ্যুত করেছে।
এরকম বহু উদাহরণ আমরা দেখতে পাবো যে স্বাধীনতার অধিকার খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতার অধিকারকে স্বীকার করে নিতেই হবে। ভারতবর্ষের সংবিধানের 3য় অধ্যায়ে 19(1) ধারাতে মূল সংবিধানের 7টি স্বাধীনতার অধিকারকে স্বীকার করা হয়েছিল। পরবর্তীকালে এই ধারাতে সম্পত্তির অধিকার 31 ধারায় উল্লেখ আছে মূল সংবিধানে, আবার 19(1) ধারাতেও সম্পত্তির অধিকার উল্লেখ আছে। তো 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে যখন সম্পত্তির অধিকার বাদ গেল, তাহলে 19(1) যে 7 ফ্রিডমের কথা, নাগরিকদের 7 ফ্রিডমের কথা বলা ছিল, তার মধ্যে রাইট টু প্রপার্টি এটা বাতিল হয়েছে। তাই 6 ফ্রিডম 19(1) ধারাতে উল্লেখ আছে। বাক স্বাধীনতা বা মতামত প্রকাশের স্বাধীনতা, এটা খুব গুরুত্বপূর্ণ। স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা, সংঘ গঠনের স্বাধীনতা, ইচ্ছামতো পেশা গ্রহণের স্বাধীনতা। কিন্তু এই প্রত্যেকটা স্বাধীনতার উপরে ভারতের সংবিধানে রেস্ট্রিকশনের কথা উল্লেখ আছে। তার কারণ বাক স্বাধীনতা, চলাফেরা করার স্বাধীনতা, এই যে 6 ফ্রিডম, এগুলি ভোগ করতে গিয়ে যদি অন্যের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়, কোন স্বাধীনতায় অবাধ বা নিরঙ্কুশ হতে পারে না। নাগরিকদের স্বাধীনতা এবং অধিকার যদি নিরঙ্কুশ হয়ে যায়, অবাধ হয়ে যায়, তাহলে সেটা কিন্তু স্বেচ্ছাচারিতাতে পরিণত হবে। তাই রেস্ট্রিকশন 19(2) উপধারা থেকে 2, 3, 4, 5, 6 এই 5টা উপধারাতে রেস্ট্রিকশনের কথা বলা হচ্ছে। যাই হোক, তাহলে স্বাধীনতার অধিকার, রাইট টু লিবার্টি, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য স্বাধীনতার অধিকার, বাক স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা করা, সংবাদপত্রের স্বাধীনতা, এটাও কিন্তু স্বাধীনতার অধিকারের মধ্যে ধরা হয়। মুদ্রা যন্ত্রের যে স্বাধীনতা, এটা ভারতবর্ষের সংবিধানে স্বীকার করা হয়নি। আমেরিকার সংবিধানে মুদ্রা যন্ত্রের স্বাধীনতাকে স্বীকার করা হয়েছে। ফ্রান্সের সংবিধানে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার মধ্যেই সে দেশে মুদ্রা যন্ত্রের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয়ে গেছে পরোক্ষভাবে, কিন্তু আলাদা করে ফ্রান্সের সংবিধানে স্বাধীন মুদ্রা যন্ত্রের স্বাধীনতাকে স্বীকার করা হয়নি। যাই হোক, আমরা স্বাধীনতার অধিকার, রাইট টু লিবার্টি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা রাষ্ট্রের জনগণের কাছে থাকা দরকার, জনগণকে দিতে হবে। তবে একটা কথা কি, রাইট টু ফ্রিডম চরম রাজতন্ত্রে ছিল না। রাইট টু ফ্রিডম রাজতন্ত্রে এক কথায় তেমন ভাবে স্বীকার করা হয় না। রাইট টু ফ্রিডমকে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে স্বীকার করা হয়। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর অনেক দেশের সংবিধানে এটা স্বীকৃতি লাভ করেছে। আবার সমাজতান্ত্রিক দেশে স্বাধীনতার অধিকার দিলেও সেখানে ব্যক্তির উপর রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ থাকে। নিয়ন্ত্রণ থাকবে, স্বাধীনতা দেওয়া মানে অবাধে বা নিরঙ্কুশ ভাবে সে স্বাধীনতা ভোগ করতে পারবে না। তার উপর রিজনেবল রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন কিন্তু রিজনেবল হতে হবে, যুক্তিসঙ্গত হতে হবে। অযথা স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা যাবে না। 3 নাম্বার হচ্ছে স্বাধীন মত প্রকাশের অধিকার, রাইট টু ফ্রিডম অফ ওপিনিয়ন। প্রত্যেকটা নাগরিক যে যে রাষ্ট্রে বসবাস করুক না কেন, তারা তাদের ওপিনিয়ন দিতে পারবে। ওপিনিয়ন প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমে স্বাধীনতা থাকবে, রেডিও, টিভি, সংবাদপত্র, পুস্তক পুস্তিকা, এই সমস্ত ক্ষেত্রে রাইট টু স্পিচ, স্বাধীন মতামত প্রকাশ নাগরিকরা করতে পারবে। এই যে বাক ও মতামত প্রকাশ করার যে স্বাধীনতা, এটা লিখিত ভাবে হতে পারে, আবার এটা মৌখিক ভাবে হতে পারে। লিখিত ভাবে সংবাদপত্রে লেখা দিতে পারবে, প্রত্যেকটা ব্যক্তি তার ওপিনিয়ন জানাতে পারবে, বই লিখে ওপিনিয়ন জানাতে পারবে তার। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে এই স্বাধীন মত প্রকাশের অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে।
কিন্তু ফ্যাসিবাদী রাষ্ট্রে, নাৎসিবাদী রাষ্ট্রে এখানে রাষ্ট্রের চরম কর্তৃত্ব ব্যক্তির উপরে থাকে, ব্যক্তির স্বাধীনতা থাকে না, তো ব্যক্তির মতামত প্রকাশের স্বাধীনতা থাকে না। ফ্রিডম অফ ওপিনিয়ন এটা গঠন করতে গেলে এখানে মিডিয়াকে স্বাধীনতা দিতে হবে। গণমাধ্যম, মাস মিডিয়া এগুলো যদি নিরপেক্ষভাবে থাকে, নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে যথাযথ ওপিনিয়ন প্রকাশিত হবে। রাষ্ট্রের শাসক অন্যায় করতেই পারে, রাষ্ট্রের শাসক তার দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করতে পারে ইচ্ছাকৃতভাবে, আবার অনিচ্ছাকৃতভাবেও রাষ্ট্রের শাসক তার দায়িত্ব এবং কর্তব্য অজ্ঞাতসারে পালন করতে নাও পারে। সেক্ষেত্রে জনগণের মধ্যে ওপিনিয়ন গড়ে উঠলে সে বিষয়ে জনগণ ভাববে, চিন্তা করবে, সরকারের কাছে তারা তুলে ধরবে। এটাই হলো স্বাধীন মত প্রকাশের অধিকার। এবং সমাজ জীবনে, পারিবারিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু স্বাধীন ওপিনিয়ন প্রকাশ করার অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রে স্বীকার করা হয়েছে। 4, পরিবার গঠনের অধিকার। এটাও কিন্তু একটা সামাজিক অধিকার, এটা একটি পৌর অধিকার। পরিবার গঠন, প্রত্যেকটা মানুষ একটা বয়স হলে, নির্দিষ্ট বয়স হলে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এখানে আইনগত বিধিনিষেধ থাকবে না। তবে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, যখন সে সাবালক হবে, আর সাবালক হওয়ার আগে বিবাহ বন্ধনে কেউ আবদ্ধ হলে সেখানে পরিবারের অভিভাবকের সম্মতি দরকার হয়। তাই আমরা এই কথা বলবো, রাইট টু ফ্যামিলি, রাইট টু ফ্যামিলি, এই যে রাইট টু ফ্যামিলি, এটা ফ্যামিলি গঠনের একটা অধিকার। এই অধিকার নাগরিকদের থাকতেই হবে, স্বীকার করতেই হবে। তার কারণ মানুষের যৌন জীবন সুষ্ঠুভাবে পরিচালিত হলে সমাজ, পরিবার সব ক্ষেত্রেই একটা শৃঙ্খলা আসে, শৃঙ্খলা আছে। পাশ্চাত্যের প্রথম দার্শনিক প্লেটো তার রিপাবলিক গ্রন্থে বলেছেন যে অভিভাবক শ্রেণী, যারা শাসক শ্রেণী তাদেরকে বলা অভিভাবক শ্রেণী। তিনি আদর্শ রাষ্ট্রের 3টি শ্রেণীর কথা বলেছেন, যে 3টি শ্রেণী থাকবে। একটা হচ্ছে অভিভাবক শাসক শ্রেণী, 2 হচ্ছে যোদ্ধা, দেশের প্রতিরক্ষাকে টিকিয়ে রাখবে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবে বিদেশি শত্রু আক্রমণ থেকে, এবং দেশের মধ্যে আইন শৃঙ্খলা বজায় রাখবে, যোদ্ধা। 3 নাম্বার হচ্ছে উৎপাদক, দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে। এই 3টি শ্রেণীর মধ্যে অভিভাবক শ্রেণী তারা এবং যোদ্ধা, তারা বিবাহ করতে পারবে না, তারা পরিবার গঠন করতে পারবে না। এই কথাটা তিনি বলেছেন। এটা অবশ্য এই যে পরিবার গঠনের অধিকার তার বিরোধী, কিন্তু তার ফলে কি হবে, মানে একটা কি বলবো, যৌনতার ক্ষেত্রে একটা বিশৃঙ্খলতা দেখা দিবে। তার কারণ প্রত্যেকটা মানুষেরই এটা স্বতঃসিদ্ধ একটা বিষয়, প্রকৃতির নিয়মের বিষয়। তাহলে সেটাকে উনি সত্যকে অস্বীকার করছেন, কিন্তু পাশাপাশি একথা বলেছেন যে পরিবার যোদ্ধা তারা সেখানে ছেলে মেয়ে থাকবে, রাষ্ট্রীয় কাজ করবে, তারা ব্যারাকে থাকবে, অবাধে তারা যৌন ক্রিয়া করতে পারবে। তাহলে সমাজে তাদের মধ্যে একটা শৃঙ্খলা থাকবে। তারই শিষ্য অ্যারিস্টটল কিন্তু এইটার সমালোচনা করেছেন, যেমন উনি পরিবার গঠনের বিরোধিতা করে ভুল করেছেন। গুরু প্লেটোর বক্তব্যকে অ্যারিস্টটল তার দি পলিটিক্স গ্রন্থে বিরোধিতা করেছেন। তাই অ্যারিস্টটল ফ্যামিলি গঠনের উপরে গুরুত্ব দিচ্ছেন। বিশ্বের প্রায় দার্শনিকই ফ্যামিলি গঠনকে স্বীকার করে নিয়েছেন। তাহলে এটা হচ্ছে একটা সামাজিক অধিকার, এটা একটা পৌর অধিকার। 5 নাম্বার সামাজিক বা পৌর অধিকার কি? এটা হলো সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি। দেখো, উদারনীতিবাদের জনক লক, সামাজিক যুক্তি মতবাদী দার্শনিক জন লক, ইংল্যান্ডের, তিনি কিন্তু সম্পত্তির অধিকারকে
স্বীকার করেছেন। সমাজে তিনি প্রকৃতির রাজ্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, প্রকৃতির রাজ্যে প্রথমে সব মানুষ সরল সাদাসিধে ছিল, সব মানুষ অধিকার পেত। কিন্তু একটা সময় এসে, অর্থাৎ যখন সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা সৃষ্টি হলো, জনসংখ্যা বৃদ্ধি পেল, তখন সমাজে শান্তি যেটা আগে ছিল, সুশৃঙ্খল পরিস্থিতি ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে গেল এবং বিশৃঙ্খলতা দেখা দিল। তখন জনগণ এই বিশৃঙ্খলার হাত থেকে বাঁচার জন্য তারা এক জায়গায় মিলিত হয়ে তাদেরই মধ্যে থেকে একজনকে শাসক মনোনীত করলো জনগণ। আর দ্বিতীয়ত এই শাসকের সঙ্গে আরেকটা চুক্তি করলো, দ্বিতীয় চুক্তি, যে তুমি আমাদের জীবনের নিরাপত্তা দেবে, তুমি আমাদের সম্পত্তি রক্ষা করবে। দেখো, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা যখন সৃষ্টি হয়েছে, কিন্তু এই সম্পত্তি অবাধে একজনের সম্পত্তি আরেকজন ভোগ দখল করছে জোর করে। কিন্তু এখানে জন লক বললেন যে যে সঠিকভাবে সম্পত্তি অর্জন করেছে, আইনগতভাবে সম্পত্তি অর্জন করেছে, জোর করে কারোর অন্যায়ভাবে সম্পত্তি অর্জন করেনি। সেই সম্পত্তিকে রক্ষা করবে সরকার, রাষ্ট্রের সরকার। রাষ্ট্র তৈরি হলো, রাজাকে চুক্তিবদ্ধ করে ফেলল জনগণ। আর তাহলে আমরা দেখছি জন লক সম্পত্তির অধিকারকে স্বীকার করেছে। এবং আমরা বর্তমান কালে দেখবো যে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থাতে, উদারনৈতিক গণতন্ত্র যেখানে যেখানে আছে, সব রাষ্ট্রেই কিন্তু সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানাকে স্বীকার করা হয়েছে। ভারতের সংবিধানে, মূল সংবিধানে সম্পত্তির অধিকার তো ফান্ডামেন্টাল রাইটস ছিল, মৌলিক অধিকার ছিল, সেটা তো বাদ পড়েছে। আমি ইতিপূর্বে আলোচনা করলাম 1978 সাল থেকে সম্পত্তির অধিকার আর ফান্ডামেন্টাল রাইটস নাই, কিন্তু সম্পত্তির অধিকার আছে সাধারণ অধিকার হিসেবে। বিভিন্ন দেশের সম্পত্তির অধিকার, এমনকি চীনে 1962 সালে সংবিধান, চীন তো সমাজতান্ত্রিক রাষ্ট্র, নামে মাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র, তো এই রাষ্ট্রের সংবিধানেও কিন্তু ব্যক্তিগত সম্পত্তিকে স্বীকার করা নেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে। চীনে কিন্তু এই সম্পত্তির অধিকার বর্তমানে ব্যাপকভাবে বাস্তবায়িত হয়েছে। তাহলে সমাজতান্ত্রিক রাষ্ট্রেও আমরা দেখছি সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু মূল যে ব্যাখ্যা সমাজতন্ত্রের, সেখানে ব্যক্তি মালিকানা নয়, রাষ্ট্রীয় মালিকানা। রাষ্ট্রীয় মালিকানায় সম্পদ পরিচালিত হবে, সম্পদের থেকে যে উৎপাদন হবে, শিল্পে, কারখানাতে, জমিতে যে উৎপাদন হবে, সেই উৎপাদিত পণ্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকবে, রাষ্ট্রীয় ভান্ডারে থাকবে, আর রাষ্ট্র সেটা ডিস্ট্রিবিউশন করবে সঠিকভাবে, যার যতটুকু দরকার সেটা দেখবে। তবে সমাজতন্ত্রে যার যতটুকু দরকার ততটুকু মজুরি পায় না, কিন্তু উৎপাদন তাকে করতেই হবে, সামর্থ্য অনুযায়ী উৎপাদন করবে। সেখানে বাড়তি যদি প্রয়োজন হয়, মজুরির বাইরে মানুষের প্রয়োজন হয়, বৃদ্ধ অবস্থায়, শিশু অবস্থায়, তার দায়িত্ব কে পালন করবে? এখানে সমাজতন্ত্রে বলা হচ্ছে যে রাষ্ট্র এই দায়িত্ব পালন করবে। তাহলে সেখানে কিন্তু সম্পত্তির অধিকার রাষ্ট্রীয় মালিকানায় থাকলেও পরোক্ষভাবে সব মানুষ সম্পত্তি থেকে উৎপাদিত পণ্য, শিল্প থেকে উৎপাদিত দ্রব্য এবং তার জীবনযাপনের অন্যান্য যে বিষয় দরকার, সেগুলি কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে পেয়ে যাচ্ছে। তাই সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, এটা মানুষের জীবনে খুবই দরকার। সম্পদ না থাকলে মানুষ বাঁচবে কি করে? কিন্তু সম্পদের ইকুয়াল ডিস্ট্রিবিউশন না থাকলে, সম্পদের ভিত্তিতে ধনবৈষম্য সৃষ্টি হয়েছে। আজকে পৃথিবীতে বেসরকারীকরণের যুগে, বিশ্বায়নের যুগে, নয়া উদারীকরণের যুগে রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে না সম্পত্তিকে, ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করছে না, আর সরকারি যেগুলো আছে সেগুলো বিক্রি করে ব্যক্তি মালিকানায় সেগুলো দিয়ে দিচ্ছে। শিল্প, কারখানা, ব্যবসায়ী প্রতিষ্ঠান সব সরকারি থেকে বেসরকারি করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, পৃথিবীতে একটা দেশের জাতীয় আয় বাড়ছে, একটা দেশে পার ক্যাপিটাল ইনকাম, মাথাপিছু আয় বাড়ছে, কিন্তু সেই দেশের সাধারণ মানুষ সেই সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে। সাধারণ মানুষ খেয়ে পরে বেঁচে থাকার জন্য মিনিমাম সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে।
ধন বৈষম্য বাড়ছে। একটা দেশের একটা দেশ ডেভেলপিং হচ্ছে, একটা দেশ ডেভেলপমেন্ট কান্ট্রি হতে পারে, সেখানেও কিন্তু ধন বৈষম্য ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই সম্পত্তির অধিকারকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ দরকার আছে। দেখো, ওয়েলফেয়ার স্টেটের ধারণা যখন সৃষ্টি হলো আমেরিকাতে, পুঁজিবাদ যখন সংকটে পড়লো আমেরিকাতে, মন্দা দেখা দিল, অতি উৎপাদন, অতি যোগান, এবং যোগান চাহিদার তুলনায় কম, চাহিদার তুলনায় যোগান বেশি, তখন দ্রব্য বিক্রি হতে লাগলো না, পরোক্ষভাবে উৎপাদন কমাতে হলো, শ্রমিক ছাঁটাই হলো, বিক্ষোভ হলো, পুঁজিবাদ এর পতন হবে। সেই মুহূর্তে আমেরিকার ক্ষেত্রে কেনসের যে অর্থনীতি, মিশ্র অর্থনীতি, সেটা চালু করলো ইংল্যান্ড, আমেরিকাতে প্রথম, এবং বিভিন্ন দেশ এটাকে গ্রহণ করলো, আর রাষ্ট্রীয় আদর্শ হিসাবে জনকল্যাণকর রাষ্ট্রের ধারণাকে গ্রহণ করলো। জনগণের কল্যাণ করবে রাষ্ট্র, জনস্বার্থ বিরোধী কোনো কাজ রাষ্ট্র করবে না, আর কাজের সংখ্যা বাড়ানো হলো। আর উৎপাদনের ক্ষেত্রে আগে যেমন শুধু ব্যক্তিগত মালিকানা উৎপাদন হতো, সেখানে ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানা এবং ব্যক্তি এবং রাষ্ট্র যৌথভাবে রাষ্ট্র উৎপাদন করতে লাগলো, তাতে রাষ্ট্রের আয় বাড়লো, জনকল্যাণ করা সুবিধা হলো। কিন্তু এই ব্যবস্থা টিকলো না, এই ব্যবস্থা আবারও পুঁজিবাদ সংকটে পড়লো। পুঁজিবাদ বারবার সংকটে পড়েছে এবং আগামী দিনেও সংকটে পড়বে, বিশ্বায়ন থাকবে না, এবং এই ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে এর বিপক্ষে বিশ্ব জনমত তৈরি হচ্ছে। যাই হোক, সম্পত্তির অধিকার এটা প্রত্যেকটা মানুষের নুন ভাত খেয়ে বেঁচে থাকার জন্য, মিনিমাম পোশাক পরিচ্ছদ পরার জন্য, মিনিমাম একটা বাসস্থান থাকার জন্য, মিনিমাম একটা চিকিৎসা সুযোগ থাকার জন্য, মিনিমাম একটা এডুকেশন পাওয়ার অধিকার পাওয়ার জন্য রাইট টু প্রপার্টি খুব দরকার, খুব দরকার প্রত্যেকটা মানুষেরই। কিন্তু আজকে পৃথিবীতে উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে শাসক শ্রেণী ধনীদের পুতুল হিসাবে ভূমিকা পালন করে। শাসক শ্রেণী গণতন্ত্রের নামে, স্বাধীনতার নামে, অধিকার দেওয়ার নামে শাসক শ্রেণী কিন্তু মূলত ধনীদের স্বার্থ রক্ষা করে চলেছে। এই শ্রেণী স্বার্থকে ব্যবহার করবার জন্য তারা পৃথিবীতে তাদের মনের মতো করে বিদেশ নীতি নির্ধারণ করছে, জাতীয় স্বার্থকে গুরুত্ব দিচ্ছে, জাতীয় শক্তিকে বৃদ্ধি করছে, কিন্তু এখানে ধন বৈষম্য এটা কিন্তু থাকছে। আর প্রত্যেক দেশের শাসক শ্রেণী জনমতকে নিজের ফেভারে রাখার জন্য তারা অনেক সময় যুদ্ধের আবহাওয়া তৈরি করে, নিজের ফেভারে রাখার জন্য তারা জাতীয় শক্তি বৃদ্ধি করে এবং মাথাপিছু আয়ও বৃদ্ধি করে। কিন্তু মাথাপিছু আয়ের ডিস্ট্রিবিউশন, ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এবং দেশের প্রত্যেকটা মানুষ পর্যাপ্ত সুযোগ সুবিধা পেয়ে, পর্যাপ্ত অধিকার পেয়ে তারা জীবনে বড় হতে পারবে, তারা এডুকেশন পাবে, তারা স্বাস্থ্য পরিষেবা পাবে, তারা বাসস্থান পাবে, তারা সুশিক্ষিত হবে, কিন্তু তা কিন্তু হতে পারছে না। তাই আমরা এই কথা বলবো, রাইট টু প্রপার্টি এটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা পৌর অধিকার বা সোশ্যাল রাইট। নেক্সট হচ্ছে আমরা আলোচনা করব সামাজিক অধিকারের মধ্যে সংঘবদ্ধ হওয়ার অধিকার। মানুষ সামাজিক জীব, মানুষ একা বসবাস করতে পারবে বলতো? অনেক মানুষ পাশাপাশি বসবাস করবে, যার ফলে সমাজ গড়ে উঠবে, যার ফলে গ্রাম গড়ে উঠবে। অ্যারিস্টটল তো বলেছেন মানুষ সামাজিক জীব, মানুষ প্রথমে জৈবিক নিয়মে তারা বিবাহ করেছে, অ্যারিস্টটলের বক্তব্য, ফ্যামিলি গঠন করছে জৈবিক নিয়মে মানে সেক্সুয়াল কারণে। তো যখন পরিবার হলো, একটা পরিবারের কর্তা পরিবারের সদস্যদের স্বভাব পূরণ করতে পারলো না, প্রথমে পেরেছে যা, পরবর্তীকালে পারেনি, তার কারণ মানুষের চাহিদা ক্রমবর্ধমান। তারপরে কয়েকটা পরিবার পাশাপাশি বসবাস করেছে, যার ফলে নগর বা গ্রাম গড়ে উঠেছে। ওই গ্রাম থেকে ওই গ্রামের মানুষের অভাব পূরণের চেষ্টা করেছে, কিন্তু মানুষের চাহিদা ক্রমবর্ধমান, ক্রমশ বাড়ে চাহিদা,
তখন কয়েকটা গ্রাম মিলে একটা রাষ্ট্র তৈরি করেছে। এই হচ্ছে অ্যারিস্টটলের রাষ্ট্র গঠনের একটা বিষয়। রাষ্ট্রটা কিভাবে উদ্ভব হয়েছে? রাষ্ট্র একটা জৈবিক প্রতিষ্ঠান, অ্যারিস্টটলের বক্তব্য। তাহলে এই জৈবিক প্রতিষ্ঠান এর মধ্য দিয়ে, এই জৈবিক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এটা আমাদের পাওয়া যাচ্ছে যে মানুষ সংঘবদ্ধ হয়েছে, মানুষ সংঘবদ্ধ হয়েছে, কয়েকটা পরিবার পাশাপাশি মিলিত হয়ে বসবাস শুরু করেছে, সংঘবদ্ধ হয়েছে। সেজন্য বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে সংঘবদ্ধ হওয়ার অধিকারকে সংবিধানে স্বীকার করেছে। ভারতের সংবিধানে 19(1) ধারায় সংঘবদ্ধ হওয়ার অধিকার স্বীকার করেছে। কিন্তু সংঘবদ্ধ হওয়ার সময় অ্যাসোসিয়েশন, রাইট টু অ্যাসোসিয়েশন, রাইট টু অ্যাসোসিয়েশন, সংঘ গঠন করার অধিকার ভারতের সংবিধানে 19(1) ধারায় উল্লেখ আছে। তো রাইট টু অ্যাসোসিয়েশন মানে কি সংঘবদ্ধ যে কোনো সময় যে কোনো ভাবে হতে পারবে? না, অস্ত্র নিয়ে নয়। যদি মানে অস্ত্র, আর্মস, মানে যেগুলো আগ্নেয়াস্ত্র, সেগুলো রাষ্ট্রীয় প্রশাসন ব্যবহার করবে রাষ্ট্রের সিকিউরিটির জন্য এবং রাষ্ট্রের মধ্যে জনশৃঙ্খলার জন্য ব্যবহার করবে। কিন্তু সাধারণ মানুষ তো অস্ত্র রাখতে পারবে না। অ্যাসোসিয়েশন তুমি করো, নিরস্ত্র ভাবে করো, শান্তিপূর্ণ ভাবে করো, সংবিধান মেনে করো, মিছিল করো, মিটিং করো, সবকিছু করতে পারবে, সংঘবদ্ধ হতে পারবে। রাইট টু অ্যাসোসিয়েশন, এটা ভারতের সংবিধান উল্লেখ আছে, পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে এটা উল্লেখ আছে। আবার আমরা দেখব যে একনায়কতান্ত্রিক রাষ্ট্রে, একনায়কতান্ত্রিক রাষ্ট্রে, সর্বাত্মকবাদী রাষ্ট্রে সমবেত হওয়ার অধিকার থাকে না। কিন্তু সর্বহারার একনায়কতন্ত্র, যেটা সমাজতান্ত্রিক ব্যবস্থা, সেখানেও কিন্তু এই রাইট টু অ্যাসোসিয়েশন গঠনের অধিকারকে প্রচন্ড ভাবে সীমিত করা হয়েছে। নেক্সট হচ্ছে সামাজিক অধিকার, 7 নম্বর, ধর্ম পালনের অধিকার। ধর্ম মানুষকে পরিশীলিত করে, ধর্ম মানুষের মনকে পবিত্র করে। প্রত্যেক ধর্মে মানবতাবাদ আছে, কিন্তু আজকে ধর্ম নিয়ে পৃথিবীতে খুবই গন্ডগোল হচ্ছে, বিশ্বে শান্তি নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গড়ে উঠেছে, কিন্তু আবার একথা ঠিক, সাম্রাজ্যবাদী শক্তি ইউএসএ যেভাবে বিশ্বকে গ্রাস করেছে অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, তাতে কিন্তু ধর্মীয় ভ্রাতৃত্ববোধ কাজ করছে না। ইসলামিক রাষ্ট্র গড়ে উঠেছে ইসলাম ধর্মের উপর ভিত্তি করে। সব ইসলামিক রাষ্ট্র কি সাম্রাজ্যবাদী বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে? না, করছে না। কিন্তু ধর্মকে এক্ষেত্রে বিভিন্ন দেশের শাসক শ্রেণী যারা মৌলবাদী, প্রত্যেক ধর্মেই মৌলবাদ আছে, তারা কিন্তু ধর্মটাকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। মূলত প্রত্যেক মৌলবাদী শক্তি, প্রত্যেক ধর্মের প্রত্যেক মৌলবাদী শক্তি, তারা ধর্মকে ব্যবহার করে জনমত তৈরি করে, শাসন ক্ষমতায় যায়, আর কায়েমি শাসনকে বজায় রাখবার চেষ্টা করে। এটা সাধারণ মানুষকে বুঝতে হবে। দেখো, কিন্তু এই যে ধর্মীয় স্বাধীনতা, এটা কি একান্ত নিজের, একান্ত মনের, একান্ত বিবেকের? প্রত্যেক ব্যক্তি তার বিবেক অনুযায়ী ধর্ম পালন করবে। এক ধর্মের কোনো ব্যক্তি অন্য ধর্মে রূপান্তরিত হতে পারে, মানে ধর্ম গ্রহণ করতে পারে অন্য ধর্ম, তাতে তার নিজের ধর্মের লোকেরা বাধা দিতে পারবে না। নিজের ধর্মের সম্প্রদায় তাকে তার এই ধর্মীয় সম্প্রদায়, ধর্মীয় স্বাধীনতার অধিকারকে কেড়ে নিতে পারবে না। তাই প্রত্যেকটা মানুষের ধর্ম বিশ্বাস আছে। যারা যারা আস্তিক, যারা নাস্তিক, তাদের ক্ষেত্রে এই বিষয়টা কাজ করে না। তারা ধর্মকে গুরুত্ব দেয় না। যেমন মার্ক্সবাদী, ধর্ম হচ্ছে আফিং। হ্যাঁ, এই বক্তব্যের মধ্যে তোমরা দেখো ধর্মকে কেন্দ্র করে রাষ্ট্রের মধ্যে উত্তেজনা, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে ঘৃণা করছে, আক্রমণ করছে, সম্মান দিচ্ছে না, মর্যাদা দিচ্ছে না, হত্যা করছে। একই, তাহলে এখানে ধর্ম হচ্ছে আফিং। প্রত্যেকটা ধর্মের যারা সম্পদশালী, তাদের মধ্যে একতা আছে, ঐক্য আছে। একটা মানুষ বুঝতে পারে না এটা, এটা আপাত দৃষ্টিতে তারা
তারা আলাদা মনে হতে পারে, কিন্তু এটা বুঝতে হবে প্রত্যেক ধর্মের যারা শাসক শ্রেণী এবং যারা সম্পদশালী শ্রেণী তারা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলে, আর সাধারণ মানুষকে তারাই নিজ নিজ ধর্মের মানুষকে উত্তেজিত করে অন্য ধর্মের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। এইটা কিন্তু সাম্প্রদায়িকতা, এইটার উপর ভিত্তি করে দাঙ্গা সৃষ্টি হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিহত হচ্ছে, আর সাধারণ মানুষের জীবন, সব ধর্মেরই গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু প্রাণ যাচ্ছে, তাদের জীবনযাপনে কষ্ট নেমে আসছে। যাই হোক, ধর্ম পালনের অধিকার এটা কিন্তু রাইটের মধ্যে থাকা উচিত। এইটা হচ্ছে সামাজিক অধিকার, রাইট টু রিলিজিয়ন। ভারতের সংবিধানের 3য় অধ্যায়ে 25, 26, 27, 28 এই 4টি ধারাতে ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লেখ আছে। 25 ধারা হলো যে প্রত্যেকটা ভারতীয়, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, প্রত্যেকটা মানুষ ব্যক্তিগত মন দিয়ে, বিবেক দিয়ে ধর্ম পালন করবেন, বিবেক দিয়ে ধর্ম আচরণ করবেন, বিবেক দিয়ে ধর্ম পালন করবেন, প্রচার করবেন। কিন্তু এক্ষেত্রে যদি অন্য ধর্মের উপরে আঘাত দেয়, জোর করে তার ধর্মমতকে কেড়ে নেয়, বিবেককে দংশন করে, এমনটি হতে দিতে দেবে না ভারত রাষ্ট্র, এটাও সংবিধানে উল্লেখ আছে। ধর্মীয় সহিষ্ণুতা এটা পরধর্ম সহিষ্ণুতা। ধর্মীয় সহিষ্ণুতা মানে কি? এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষ সহিষ্ণু হবে। এক ধর্মের মানুষ যখন অন্য ধর্মের মানুষেরা যখন ধর্ম পালন করবেন, আচরণ করবেন, তাকে তো ঘৃণা করা ঠিক নয়, তাকে বরং মানবিক দিক থেকে সুযোগ সুবিধা করে দিতে হবে। আবার তারা নিজেরাই যখন ধর্ম পালন করবে, অন্য ধর্মের মানুষ তাদেরকে সহযোগিতা করবে। এইটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে প্রকৃত ধর্ম, মানবিক ধর্ম গড়ে উঠবে। হত্যা নয়, সন্ত্রাস নয়, এই ধর্ম হচ্ছে মানবতার ধর্ম। পৃথিবীর আদিম যুগের পর থেকে যদি আমরা আলোচনা করি, দেখব যে ধর্ম তো প্রথম থেকে ছিল না। ধর্মীয় অবতার, নেতা এক এক যুগে এক একটা আবির্ভূত হয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাদের আবির্ভাব হয়েছে। সমাজে অন্যায় অবিচার যখন ছিল, একটা প্রতিবাদ করেছে, তার মত ভালো, সেই সময়ের ভালোকে ভালো তো ভালোই, ভালো চেঞ্জ হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে, কিন্তু ভালো গুণ যেটা, সেটা তো প্রত্যেক ধর্মেই আছে। তাহলে সেইটাকে ব্যবহার করে যদি প্রত্যেক মানুষ ধর্ম পালন করে বিবেক অনুযায়ী, নিরপেক্ষভাবে, ধর্মীয় সহিষ্ণুতা থাকতে হবে প্রত্যেকটা মানুষের, তবেই কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে, দাঙ্গা হবে না। তাই ধর্ম পালনের অধিকার এটা একটা সামাজিক অধিকার। নেক্সট হচ্ছে 8 নাম্বারটা কি? এটা সামাজিক অধিকার, এটাও পৌর অধিকার, সমান অধিকার, রাইট টু ইকুয়ালিটি। প্রত্যেকটা মানুষ সমাজে সমানভাবে অধিকার পাবে। দেখো, সমানভাবে অধিকার হওয়ার দরকারও নেই, সমানভাবে অধিকার পাওয়ার দরকার নেই তো। প্রত্যেকটা মানুষের ম্যান টু ম্যান কিন্তু চাহিদা, প্রয়োজন একরকম না। তুমি দেখবে একজন মেধাবী, তার পড়াশোনা করতে অনেক টাকা লাগবে, তাকে সেই পরিমাণ টাকা রাষ্ট্র সমাজ দেবে, পরিবারের সহযোগিতা করবে। আর একজনের মেধা একটু কম, তার ক্ষেত্রে অর্থ কম লাগবে, তাকে কম দিতে হবে। একটা পরিবারের যে পরিমাণ অর্থ লাগবে, পরিবারের সদস্যরা খেয়ে পরে শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর বিষয়ে যেটুকু দরকার মানে ঘাটতি থাকবে না, সেটা হলো পর্যাপ্ত সুযোগ সুবিধা। পর্যাপ্ত সুযোগ সুবিধা মানে কি? একজনের 2 তলা বাড়ি দরকার আছে, সে 7 তলা করে বসে থাকবে? তার 7 তলা বাড়ির দরকার আছে কি? দরকার নেই। তাহলে সমান অধিকার হচ্ছে এটা কিন্তু
বহুদিন ধরে এই দাবিটা উঠে আসছে, সমান অধিকারের দাবি। ও দাস ব্যবস্থাতে কৃতদাসরা দাবি করেছিল, সামন্ততান্ত্রিক ব্যবস্থাতে ভূমিদাসরা দাবি করেছে, আজকে পুঁজিবাদী ব্যবস্থাতে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু সমান অধিকারের দাবি করছে। আজকে উদারনীতি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে সংবিধানে সমান অধিকারের দাবিকে স্বীকৃতি দেওয়া হয়েছে, অনেক দেশই দিয়েছে, ভারতবর্ষ দিয়েছে, এটা উদারনীতি গণতান্ত্রিক দেশ। ভারতের সংবিধানের পার্ট 3-তে 14 থেকে 18 ধারা, এই 5টি ধারাতে রাইট টু ইকুয়ালিটির কথা বলা হয়েছে। 14 ধারায় বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর দি ল, আইনের চোখে সবাই সমান। দেখো, এই আইনের চোখে সবাই সমান, এই বক্তব্যটা হচ্ছে ইংল্যান্ডের একজন সংবিধান বিশারদ A.V. ডাইসি, তিনি রুল অফ ল তত্ত্ব লিখেছেন। এই রুল অফ ল তত্ত্ব রুল অফ ল গ্রন্থে লিখেছেন। সেখানে 3টি কথা আছে। 1 নম্বর হচ্ছে সাধারণ আইন সবাই মেনে চলবে, সাধারণ আইনের প্রাধান্য। 2, আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি বিফোর দি ল। 3, নাগরিকদের অধিকার রক্ষা করবে আইন, রাষ্ট্র এবং সরকার। তাহলে এই 3টি বক্তব্য। দ্বিতীয় বক্তব্য আইনের চোখে সবাই সমান, এইটা তোমার নিয়েছে ভারতের সংবিধানের 14 ধারায়। এটা হলো সাম্যের অধিকার। সাম্যের অধিকার এ সাম্য হচ্ছে আইনগত ক্ষেত্রে সাম্য। কি গো, সাম্য হচ্ছে আইনগত ক্ষেত্রে সাম্য। আবার ফরাসি বিপ্লবের আদর্শতে এই স্লোগানে বলা ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ইকুয়ালিটি, অর্থাৎ সাম্য অর্থাৎ ইকুয়ালিটি, মৈত্রী, ফ্র্যাটার্নিটি, ফ্রিডম, এই সমস্ত কথা ফরাসি বিপ্লবের আদর্শের কথা। সেখান থেকেও রাজনৈতিক একটা আদর্শ হিসাবে ভারতবর্ষের সংবিধানের 14 থেকে 18 ধারাতে এই রাইট টু ইকুয়ালিটি এটাকে গ্রহণ করা হয়েছে। আইনের চোখে সবাই সমান, এটা তো ব্রিটিশ সংবিধানের A.V. ডাইসির আইনের অনুশাসনের তত্ত্বকে অনুসরণ করে। A.V. ডাইসি আবার এই যে আইনের অনুশাসনের তত্ত্ব, এটা উনি কোথায় থেকে পেলেন? এটা আবার প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তিনি কিন্তু আইনের অনুশাসনের তত্ত্বের কথা সেই সময়ে বলেছিলেন। আর আধুনিক যুগে A.V. ডাইসি ইংল্যান্ডে বললেন, আর সেখান থেকে ধার করে নিয়ে ভারতের সংবিধানে 14 ধারায় ইকুয়ালিটি বিফোর দি ল, আইনের চোখে সবাই সমান, এই কথা। কিন্তু এখানে অর্থনৈতিক ক্ষেত্রে সাম্যের কথা বলা হলো না, সামাজিক ক্ষেত্রে সাম্যের কথা বলা হলো না। কিন্তু আমরা এখানে দেখব যে আমরা আজকে আইনগত অধিকার নিয়ে আলোচনা করছি, তাই এদিক থেকে ভারতের সংবিধানে আইনগত যে সাম্য, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল, এটাও কিন্তু ভারতের সংবিধানের 14 ধারায় উল্লেখ করা হয়েছে। ইকুয়াল প্রোটেকশন, ভারতবর্ষের ধনী, গরিব, ভিখারি, মধ্যবিত্ত, শ্রমিক, কৃষক সবাইকে ইকুয়ালি সমানভাবে রাষ্ট্র নিরাপত্তা দিবে। কিন্তু বাস্তবে এটা কি হয়েছে? হয়নি। তার কারণ ধনীরা যদি আক্রান্ত হয়, তারা আইনের আশ্রয় নিলে তারা অনেকটাই সুবিচার পান, তাদের অর্থ আছে এই কারণে, আর রাজনৈতিক প্রভাব তার পক্ষে কাজ করে। আর গরিবরা যদি অত্যাচারিত হয়, গরিবরা তার জীবনের নিরাপত্তা নেই, সুরক্ষা দিতে পারে না, ইকুয়াল প্রোটেকশন, সুরক্ষা দেবে। আজকে সুরক্ষা নারীতে তো দিতেই পারছে না। ভারতের সংবিধানের 14 আর্টিকেল, এই যে আমেরিকার সংবিধানের 14 সংশোধন থেকে এটা নেওয়া হয়েছে, ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল। যাই হোক, আমরা আজকে থিওরি আলোচনা করছি। সমান অধিকার, সমান অধিকার মানে কি? প্রত্যেকটা মানুষকে সমানভাবে অধিকার দেওয়া যায় না, এটা বাস্তবে সম্ভব না। কিন্তু যার যতটুকু সুযোগ দরকার, যার যতটুকু দাবি আছে, ন্যায্য দাবি আছে, সেগুলি পূরণ করার ব্যবস্থা করা হলে এবং সেগুলি মানুষ পেলে সমান অধিকার বাস্তবে রূপায়িত হবে। নয়, শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার এটা হচ্ছে পৌর বা সামাজিক অধিকার। রাইট টু এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ, পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ। বেঁচে থাকার জন্য বাসস্থান, বেঁচে থাকার জন্য খাবার, ফুড, বেঁচে থাকার জন্য
তোমার গুরুত্বপূর্ণ তোমার খাদ্য, বাসস্থান আর পোশাক। লজ্জা নেই, খুব দরকার সভ্য সমাজ, রাষ্ট্র কাঠামোতে। কিন্তু এই রাইট টু এডুকেশন শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থাতে বহু মানুষ পায় না। তার কারণ মানুষের ফান্ডামেন্টাল ডিমান্ড, ফান্ডামেন্টাল রাইটস, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটি নেই। সেখানে তারা এডুকেশন কি করে পাবে? এডুকেশন কি করে নিতে পারবে তারা রাষ্ট্র কাঠামোতে, আমাদের সমাজ কাঠামোতে? পাবে না, কি তাই তো? কিন্তু এডুকেশন দরকার। এডুকেশন হচ্ছে চেতনা আনে মনে। এডুকেশন, বলা হয় কথা, প্রত্যেক জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষিত মানুষ, জাতির মেরুদণ্ড। তাহলে এই শিক্ষিত হওয়াটা হচ্ছে লেখাপড়া জানতে হবে। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থাতে লেখাপড়া জানা মানে শিক্ষিত নয়। লেখাপড়া জানতে হবে, সচেতন হতে হবে এবং সক্ষম হতে হবে। এই তিনটি গুণ যদি থাকে তবেই সে এডুকেটেড, নচেত নয়। তাহলে প্রত্যেকটা জাতির প্রত্যেক মানুষের এডুকেশন থাকা অবশ্যই দরকার। এ কথা আমার কথা নয়। প্লেটো যে পরিকল্পিত শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, বাধ্যতামূলক রাষ্ট্রের পক্ষ থেকে মানুষকে লেখাপড়া শেখাইতে হবে, সচেতন হতে হবে, সুনাগরিক করতে হবে, সততা। তাই প্লেটোর উল্লেখিত আদর্শ রাষ্ট্রে এডুকেশন সিস্টেমটাকে 50 বছর বয়স ধরে এডুকেশন নেবে নাগরিকরা। সবাই যে 50 বছর ধরে এডুকেশন নিতে পারবে তা নয়। 20 বছর পর্যন্ত পরীক্ষা দিবে, একটা এডুকেশন পাবে। কিন্তু এই এডুকেশন সিস্টেমকে সম্পূর্ণভাবে স্টেট কন্ট্রোল করবে। আজকে বিভিন্ন দেশ, গণতান্ত্রিক রাষ্ট্রগুলি উদারনীতি গণতন্ত্রের প্রথমে এডুকেশনকে সংবিধানের পাতায় উল্লেখ করে, আমাদের ভারতবর্ষের সংবিধানে 29 এবং 30 দ্বারা ধর্ম এবং ভাষার ভিত্তিতে এডুকেশনকে নাগরিক অধিকার হিসাবে ঘোষণা করেছিল। আর নির্দেশমূলক নীতির 45 ধারায় বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদের ভারত রাষ্ট্র লেখাপড়া শেখাবে। কিন্তু তাতে ভারত রাষ্ট্র সফল হচ্ছে না। ভারত রাষ্ট্র যে সফল হয়নি তার বড় প্রমাণ ভারত সরকার এটা স্বীকার করে নিয়েছে। 2002 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধান সংশোধন করে শিক্ষার অধিকার 29 এবং 30-এ দেখো, এখানে প্রত্যেক মানুষের এডুকেশনের কথা বলা হয়নি মৌলিক অধিকার হিসেবে। তাই 21 ধারাতে রাইট টু এডুকেশন এটা ফান্ডামেন্টাল রাইটসে উল্লেখ করা হলো। ফান্ডামেন্টাল রাইটসে উল্লেখ করলে যে সবাই শিক্ষিত হবে তা না, গোড়ায় গোলক আছে। যাই হোক, শিক্ষার অধিকার খুবই দরকার। ওই যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দার্শনিক, যিনি অন লিবার্টি গ্রন্থের রচয়িতা, জন স্টুয়ার্ট মিল, তিনি বলছেন যে ভোটের অধিকার দেওয়ার আগে শিক্ষার অধিকার দিতে হবে। এটা সার্বজনীন শিক্ষা, মাস এডুকেশন, এটা কিন্তু দিতে হবে। তারপরে তাকে ভোটের অধিকার দিলে সে ভোটের অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে। অবশ্য আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে দেখতে পাচ্ছ তোমরা যে ভোটের অধিকার শিক্ষিত হলেও ভয়ে ভোট দিচ্ছে, শাসক শ্রেণীর ভয়ে, চাপে, আবার লোভে সুযোগ সুবিধা নিবে সঠিকভাবে প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর সততাকে দেখে ভোটাররা ভোট দিচ্ছে না। তাই আমরা এই কথা বলবো, শিক্ষিত মানে শুধু লেখাপড়া নয়, সক্ষমতা, সচেতনতা, লেখাপড়া সব মিলেই হচ্ছে শিক্ষিত। তাই সেই অর্থে শিক্ষার অধিকারকে স্বীকার করে নিতে হবে, সেই অর্থে শিক্ষার অধিকার মানুষকে দিতে হবে, তার ব্যবস্থা করতে হবে। যারা সমাজের, শুধু সরকার করবে না, পুঁজিবাদী রাষ্ট্রের এটা চরিত্র, বিভিন্ন স্বার্থ রক্ষা করবার জন্য শাসক শ্রেণী
এবং সমাজে যারা ধনশালী মানুষ, তারা কায়েমি স্বার্থকে বজায় রাখবার জন্য তারা চায় না, প্রকৃতপক্ষে চায় না যে সাধারণ মানুষ এডুকেশন পাক। শাসক শ্রেণীও এডুকেশন পাক চায় না। তার কারণ শাসক শ্রেণী জানে যে আমরা যে অন্যায়গুলি করছি, আমরা যে করাপশনের ডুবে আছি, দেশ তাদেরই পয়সায় আমরা আত্মসাৎ করছি, বাবুয়ানা করছি, তাদেরই পয়সায় আমরা গাড়িতে চড়ছি, তাদেরই পয়সায় আমরা ফ্ল্যাট কিনছি, তাদেরই পয়সায় আমরা প্লেনে চড়ছি, তাদেরই পয়সায় আমরা বিদেশে ঘুরে বেড়াচ্ছি রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে। এইটা সাধারণ মানুষ বুঝে যাবে, সেই জন্য তারা কিন্তু চাইবে না। তাই সাধারণ মানুষকেই সচেতন ভাবে শিক্ষা অর্জন করতে হবে, কষ্ট করে, লড়াই করে তাদেরকে তাদের অধিকার, তাদের দাবি স্বীকার করে নিতে হবে, তাদের দাবি আদায় করে নিতে হবে। যাই হোক, শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন, অধিকার তখন তো লড়াই করে নেবেই। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সামাজিক অধিকার, জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, পরিবার গঠনের অধিকার, সম্পত্তির অধিকার, সংঘবদ্ধ হওয়ার অধিকার, ধর্ম পালনের অধিকার, সমান অধিকার, রাইট টু ইকুয়ালিটি, শিক্ষার অধিকার, সব অধিকার কিন্তু মানুষের জীবনে দরকার। আর এগুলো যদি যে দেশের সরকার কেড়ে নেবে, মর্যাদা না দিবে, তাই সাধারণ মানুষকে সচেতন ভাবে অধিকার আদায়ের জন্য সংগঠিত হতে হবে। সংগঠিত হওয়ার অধিকার যখন আছে, সেটাকে কাজে লাগাতে হবে, সাংবিধানিক ভাবে আদায়ের চেষ্টা করতে হবে। আর এই সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়ার জন্য যদি শাসক শ্রেণী পুলিশ, মিলিটারি বাহিনী দিয়ে দমন করবার চেষ্টা করে, তার পাল্টা হিসাবে সাধারণ মানুষকে জবাব দিতে হবে। সাধারণ মানুষই কিন্তু মূল শক্তি। রাষ্ট্রের আয় সাধারণ মানুষের বেয়ার করছে, রাষ্ট্রের সমস্ত কিছু সাধারণ খেটে খাওয়া মানুষের দ্বারা তৈরি হচ্ছে। আর তাদেরকে যারা বঞ্চিত করছে, তারা পরজীবী, তারা কিন্তু উৎপাদনের সঙ্গে যুক্ত থাকে না। যাই হোক, এই হলো সামাজিক অধিকার। 2, রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার এটা গুরুত্বপূর্ণ অধিকার। ভিডিও লম্বা হবে আজকে। রাজনৈতিক অধিকার গুরুত্বপূর্ণ, পলিটিক্যাল। দেখো, সামাজিক অধিকার যেমন দরকার, রাজনৈতিক অধিকারও খুবই দরকার। রাজনৈতিক অধিকারের মধ্যে দিয়ে দেশ চলছে। প্রত্যেকটা ধনতান্ত্রিক রাষ্ট্র, উদারনীতি গণতান্ত্রিক রাষ্ট্র রাজনৈতিক অধিকার প্রয়োগ করেই মানুষ কিন্তু সরকার তৈরি করছে। রাজনৈতিক অধিকারের মধ্য দিয়ে সরকারের নীতি নির্ধারিত হচ্ছে, প্রভাবিত হচ্ছে। রাজনৈতিক অধিকারের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন হচ্ছে। রাজনৈতিক অধিকার মানুষের জীবনের দরকার। এই রাজনৈতিক অধিকার মানুষের ছিল না। এই রাজনৈতিক অধিকার মানুষের ছিল না। দাস সমাজে মানুষের ভোট দেওয়ার অধিকার ছিল, রাজনৈতিক অধিকার ছিল না। সামন্ততান্ত্রিক সমাজে রাজনৈতিক অধিকারের দাবি উঠেছে, কিন্তু সামন্ততান্ত্রিক সমাজে সামন্ত প্রভুরা, চরম রাজতন্ত্রের সমর্থক যারা এবং রাজা, রাজনৈতিক অধিকার স্বীকার করেন। তাহলে রাজনৈতিক অধিকার গণতন্ত্রে খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অধিকার তোমার কি বলবো, রাজতন্ত্রের গুরুত্ব নেই। রাজনৈতিক অধিকার ফ্যাসিবাদী রাষ্ট্রে গুরুত্ব নেই। ফ্যাসিবাদী রাষ্ট্রে ফ্যাসিজম এটা একটা ইডিওলজি, পলিটিক্যাল ইডিওলজি, কিন্তু এই ইডিওলজি সমর্থনযোগ্য নয়। এই ইডিওলজি ওয়ান নেশন ওয়ান স্টেট একে গুরুত্ব দেয়। নাৎসিবাদী শাসনে, একনায়কতান্ত্রিক শাসনে, নাৎসিবাদের উপর ভিত্তি করে একনায়কতান্ত্রিক শাসন, ফ্যাসিবাদের উপর ভিত্তি করে একনায়কতান্ত্রিক শাসন, সর্বাত্মক রাষ্ট্র, এখানে কিন্তু রাজনৈতিক অধিকারের কোনো মূল্য নেই। তাই উদারনীতি গণতন্ত্রে রাজনৈতিক অধিকারকে সফলভাবে নাগরিকদের দেয় না ঠিকই, তবু কিন্তু উদারনীতি গণতন্ত্র ভালো। এখানে রাজনৈতিক অধিকারকে স্বীকার করা হয়েছে। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিশ্বে মানুষকে লড়াই করতে হয়েছে। সার্বিক ভোটাধিকার, সার্বজনীন ভোটাধিকার, সব মানুষ একটা নির্দিষ্ট বয়স হলে ভোটের অধিকার পাবে। ধর্ম বিচার করা হবে না, জাতির বিচার করা হবে না, শিক্ষা বিচার করা হবে না, ধনী না গরিব বিচার করা হবে না, নারী না পুরুষ বিচার করা হবে না। একটা নির্দিষ্ট বয়স হলেই
সবাই এগুলো এগুলোর ঊর্ধ্বে উঠে ভোট দিতে পারবে, রাজনৈতিক অধিকার পাবে। এটা হলো সার্বিক ভোটাধিকার। ভারতের সংবিধানে 326 দ্বারা সার্বজনীন ভোটাধিকারের কথা স্বীকার করা হয়েছে, কিন্তু ভারতের নাগরিকদের ফান্ডামেন্টাল রাইট নয় কিন্তু ভোটের অধিকার। ও ইংল্যান্ডে ভোটের অধিকার পাওয়ার জন্য লড়াই করতে হয়েছে সে দেশের জনগণকে। ইংল্যান্ডের আইনসভা পার্লামেন্ট দীর্ঘদিন ধরে মধ্যযুগে সামন্ততান্ত্রিক শক্তির নিয়ন্ত্রণে ছিল। সেখানে সামন্ততন্ত্রের কিছু ভালো দিক রাজার কাছ থেকে, যেমন ম্যাগনা কার্টা আদায় করেছে, এখানে অধিকারের ধারণা ছিল। সেই অধিকারে কিন্তু রাজনৈতিক অধিকার ছিল না, অধিকার ছিল কিন্তু রাজনৈতিক অধিকার ছিল না। ইংল্যান্ডের পার্লামেন্ট আইনসভা পিটিশন অফ রাইটস পাশ করেছে, বিল অফ রাইটস পাশ করেছে। এখানে অধিকার ছিল, অধিকারের কথা বলা হয়েছে নাগরিকদের। আর ইংল্যান্ডে 1688 সালে যখন গৌরবময় বিপ্লব হলো, শান্তিপূর্ণ বিপ্লব, রক্তপাতহীন বিপ্লব, গৌরবময় বিপ্লব কাদের দিক থেকে? ইংল্যান্ডের উদীয়মান ধনিক বণিক শ্রেণী। তাহলে উদীয়মান ধনিক বণিক শ্রেণী রাজনৈতিক অধিকার নাগরিকদের দিয়েছে। সামন্ত প্রভুরা কিন্তু নাগরিকদের রাজনৈতিক অধিকার দেয়নি। ইংল্যান্ডে যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল, পার্লামেন্ট সামন্ত প্রভুদের আখড়া ছিল, তার হাতে মূল ক্ষমতা ছিল, এবং রাজতন্ত্র যখন চরম তখন সামন্ত প্রভুদের অগ্রাহ্য করেছে। আর যখন সামন্ত প্রভুরা শক্তিশালী, জমিদার যোদ্ধারা, তখন রাজা আবার সামন্ত শক্তির উপর নির্ভর করেছে। সামন্ত প্রভু এবং রাজা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ইংল্যান্ডে রাজত্ব করেছে। কিন্তু ইংল্যান্ডে শিল্পায়ন হয়েছে, শিল্পায়নের ফলে সেখানে পুঁজিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, কারখানায় উৎপাদন বেড়েছে, দ্রব্য বেশি তৈরি হয়েছে। আর ইংল্যান্ডের বহু উপনিবেশ ছিল বিশ্বে, সেখানে বিক্রি করে প্রচুর অর্থ তারা আর্ন করেছে। তাহলে ক্যাপিটালিজম এবং ক্যাপিটালিস্টদের আবির্ভাব হয়েছে। ইংল্যান্ডের সমাজ ব্যবস্থাতে সামন্ত প্রভুদের জায়গাটা দখল করে নিচ্ছে ক্যাপিটালিস্টরা। তারা লড়াই করেছে, কৃষকদের সংগঠিত করেছে। 1641 সালে পিউরিটান গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী, সেখানে তারা আন্দোলন করছে। সেই আন্দোলনের সঙ্গে ক্যাপিটালিস্টরা, শিল্পপতিরা যুক্ত হয়ে আন্দোলন করেছে, তবু সেখানে কিন্তু সফল হয়নি। পিউরিটান বিপ্লবের মধ্যে দিয়ে উদীয়মান ধনিক বণিক শ্রেণী, তারা কিন্তু ক্ষমতায় আসতে পারলো না। কিন্তু 1688 সালে যে বিপ্লব, রাজা দ্বিতীয় জেমস পালিয়ে গেলেন, বিপ্লবীদের প্রতিরোধ করবার চেষ্টাই করলেন না, পরিবার নিয়ে অন্য দেশে পালিয়ে গেলেন। তখন পার্লামেন্টে আগে ছিল যারা সামন্ত প্রভু, এখন হয়ে গেল ক্যাপিটালিস্টদের ক্ষমতা। তাই ইংল্যান্ডে তখন থেকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তখন থেকে উদারনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আর এই উদারনৈতিক গণতন্ত্রে ভোটের অধিকার খুব গুরুত্বপূর্ণ। এই ভোটের অধিকার পাওয়ার জন্য তারা আন্দোলন করেছে। জন স্টুয়ার্ট মিল ভোটের অধিকারকে সমর্থন করলেও তিনি সার্বজনীন শিক্ষার কথা বলেছেন, প্রপার্টির ভিত্তিতে মানে ভোটের অধিকার দিতে হবে এ কথাও বলেছেন। তার কারণ মানুষ সচেতন ভাবে ভোট দিতে পারবে না, আর সবাই কিন্তু ভোটের অধিকার ব্যবহার করতে পারবে না সঠিকভাবে। গরিব মানুষ, তারা ট্যাক্স দেয় না, এই সমস্ত প্রশ্ন রেখেছেন। পাশাপাশি তিনিও পরবর্তীকালীন সার্বজনীন ভোটের অধিকারকে স্বীকার করার কথা বলেছেন। নারীদের ভোটের অধিকারকে স্বীকার করেছে। প্রথমে ইংল্যান্ডে পুরুষের ভোটের অধিকার স্বীকার করা হয়, কিন্তু একথা বলা হয় যে নারীরা গৃহ কাজ করে, সন্তান প্রতিপালন করেন, তারা প্রসব করেন, প্রজনন করেন, সুতরাং তাদের এই কাজগুলো ব্যাহত হবে তাদের যদি রাজনৈতিক অধিকার দেওয়া যায়। তাই তাদের দীর্ঘদিন রাজনৈতিক অধিকার দেওয়া হয়েছিল না, কিন্তু মুভমেন্ট চলতেই থাকে। 1832 সালে রিফর্মস অ্যাক্ট পাশ করে ভোটাধিকারকে সংস্কার করা হয়েছে। 1867 সালে ভোটাধিকারকে সংস্কার করা হয়েছে। 1884 সালে, 1885 সালে ভোটাধিকার আইন পাশ করা হয়েছে। এর ফলে ইংল্যান্ডে
সার্বজনীন ভোটের অধিকার পেয়েছে। জাতি, ধর্ম, বর্ণ, ধনী, গরিব, নারী, পুরুষ সবাই মিলে সে দেশের সার্বজনীন ভোটের অধিকারকে স্বীকার করা হয়েছে। এবং পরবর্তীকালে যখন তোমার আমেরিকাতেও ভোটের অধিকার স্বীকার করা হয়েছে প্রথম থেকে। আমেরিকার সংবিধান 1787 সালে তৈরি হয়েছে, তোমরা জানো। আর ইংল্যান্ডে রিফর্মস অ্যাক্ট গুলো পরবর্তীকালে হয়েছে। যাই হোক, আমরা রাজনৈতিক অধিকার খুব গুরুত্বপূর্ণ। এই রাজনৈতিক অধিকারের ক্লাসিফিকেশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। পলিটিক্যাল রাইটস বিভিন্ন ভাগ আছে। 1 নম্বর ভোটের অধিকার। ভোটের অধিকার এটা রাজনৈতিক অধিকার। প্রত্যেকটা মানুষ গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটদানের অধিকার ভোগ করবে। ফ্যাসিবাদ নাৎসিবাদী রাষ্ট্রে ভোটের অধিকার গুরুত্বপূর্ণ নয়, ভোটের অধিকার দেওয়া হয় না। গণতান্ত্রিক রাষ্ট্রেও গণতন্ত্রের নামে, অবাধ নির্বাচনের নামে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারবে মানুষ, তার ব্যবস্থা তথাগতভাবে করা হলেও এখানেও অর্থবল, বাহুবল, শক্তি প্রয়োগ করে ভোটারদের কনভিন্সড করা হচ্ছে। তাই ভোটের অধিকার কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। একটি নির্দিষ্ট বয়স হলে, ভারতে 21 বছর ছিল বয়সে ভোটের অধিকার প্রয়োগের ক্ষেত্রে, সংবিধান সংশোধন করে এটা 18 করা হয়েছে রাজীব গান্ধীর সরকারের সময়। আর অন্যান্য দেশে যে ভোটের অধিকার সেটা কিন্তু তাদের প্রথম থেকেই 18 বছর ছিল। ভারত ভোটের অধিকার প্রয়োগের ক্ষেত্রে 18 বছরকে গ্রহণ করেছে। এটা রাজনৈতিক অধিকার। বিশ্বের বিভিন্ন দেশ ভোটের অধিকার দিয়েছে। উদারনৈতিক গণতন্ত্রে ভোটের অধিকার একটা গুরুত্বপূর্ণ। উদারনৈতিক গণতন্ত্রে রাজনৈতিক দল ব্যবস্থা অপরিহার্য। আর এই দলগুলি ভোটের অধিকার প্রয়োগের ক্ষেত্রে সহযোগিতা করে। তারা প্রার্থী দেয়, ভোটের অধিকারকে ফলপ্রসূ করে তোলে। আবার অনেক সময় রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে, যে দলই ক্ষমতায় আসে সেই দল নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করে, পরিচালিত করে। নির্বাচন কমিশন তার নিজস্ব কর্মচারী নেই ভারতবর্ষের ক্ষেত্রে, অন্য দেশের ক্ষেত্রেও সরকারি কর্মচারী এবং সরকারি অফিসার যারা, তারাই নির্বাচন কমিশনের অফিসার এবং কর্মচারী। সুতরাং যে ক্ষমতায় থাকছে সে নির্বাচন কমিশনকে হাতের মুঠের মধ্যে নিয়ে এসে সাধারণ মানুষের যথাযথভাবে ভোটের অধিকারকে ব্যবহার করতে দেয় না। একবার ক্ষমতায় গেলে বারবার জোর করে ক্ষমতায় আসছে। ইংল্যান্ড, আমেরিকায় যতটা সাধারণ মানুষ সচেতন, তাদের ভোটাধিকারকে সচেতনভাবে প্রয়োগ করতে পারে, সরকার পরিবর্তনের ক্ষেত্রে, সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে যে ভূমিকা নিতে পারে, ভারত কিন্তু সেটা পারে না। দেখো, ফ্রান্সে যে রাষ্ট্রপতি সর্বোচ্চ শাসক, তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, সরাসরি ভোটে নির্বাচিত হন। ভারতের মতো জনগণের পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন না। আমেরিকার মতো রাষ্ট্রপতি যেমন পরোক্ষ ভোটে, জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন, এখানে কিন্তু তা হয় না। জনগণ ভোট দিয়ে হতে, তাহলে সেখানে তাদের ভোটের অধিকারকে যথাযথভাবে সচেতনভাবে প্রয়োগ করলে তবেই রাষ্ট্রপতি যথাযথ ব্যক্তি, যোগ্য ব্যক্তি নির্বাচিত হবে। ফ্রান্সের বহুদলীয় ব্যবস্থাতে যোগ্য ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে ফ্রান্সের জনগণ তারা ভোটের অধিকারকে প্রয়োগ করতে পারে। ভারতের মতো দেশে ভোটের অধিকার যথাযথভাবে প্রয়োগ করা সম্ভব হয় না। শাসক শ্রেণী তারা ভারতের মানুষের মধ্যে পলিটিক্যাল কালচার অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি সঠিকভাবে গড়ে তুলতে পারেনি। তার জন্য মানুষের মধ্যে চেতনার অভাব আছে। যাই হোক, ভোটের অধিকার এটা একটা রাজনৈতিক অধিকার। 2, নির্বাচিত হওয়ার অধিকার। নির্বাচিত জনগণের মধ্যে থেকে নির্বাচিত হবে। শাসক শ্রেণী আলাদাভাবে আসবে না, অন্য জায়গায় থেকে আসবে না, জনগণের মধ্যে থেকে শাসক শ্রেণী, জনগণের অর্থাৎ গণতন্ত্রে, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে রাজনৈতিক দল ব্যবস্থা হচ্ছে অপরিহার্য এবং রাজনৈতিক দল হচ্ছে গণতন্ত্রের প্রাণ। তাই এখানে একাধিক রাজনৈতিক দল থাকে। একাধিক রাজনৈতিক দল তারা নির্বাচনের ক্ষেত্রে অবাধে
প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং তারা প্রত্যেক দলই নিজ নিজ প্রার্থী দেয় এবং নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচার করে। ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে জনগণের এটা সুবিধা হয়, কোন প্রার্থী ভালো মন্দ সেটা বিচার বিশ্লেষণ করে মানুষ ভোট দিতে পারে এবং মানুষের মধ্যে থেকেই গণতন্ত্রে জনপ্রতিনিধি নির্বাচিত হয় এবং দল ব্যবস্থা থাকার ফলে দরিদ্র মানুষও ইলেক্টেড হতে পারে। তার কারণ ব্যক্তিগতভাবে দরিদ্র মানুষের নির্বাচনে যে খরচ বহন করা সম্ভব হয় না, তাই ইলেক্টেড হওয়ার যে অধিকার এটা নাগরিকদের একটি অধিকার, এটা হচ্ছে একটা আইনগত অধিকার, রাজনৈতিক অধিকার এটা, এবং এটা আইনগত। 3 নাম্বার, সরকারি চাকরি পাওয়া, এটাও কিন্তু রাজনৈতিক অধিকার। সরকারি চাকরি পাওয়া এটা একটা অর্থনৈতিক দিক আছে, তবু সরকারি চাকরি বা অফিসে নিযুক্ত হতে পারবে এটা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আছে। তাই এদিক থেকে চাকরি পাওয়ার যে অধিকার, রাইট টু হোল্ড পাবলিক অফিস, রাইট টু হোল্ড পাবলিক অফিস, অফিসে অবস্থান করবে, চাকরি পাবে, পদে থাকতে পারবে, পদোন্নতি হবে, পরিবর্তন হবে, এটা কিন্তু রাজনৈতিক অধিকার। আর এই রাজনৈতিক অধিকার একটা আইনগত অধিকার। 5 নাম্বার, আবেদন করার অধিকার, রাইট টু পিটিশন, প্রত্যেকটা নাগরিক এটা রাজনৈতিক অধিকার যে আবেদন করতে পারবে এবং বর্তমানে বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে আরটিআই এর অধিকার পাবে, অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট গভর্নমেন্ট পাস করেছে। তথ্য জানার যে অধিকার, ইনফরমেশন মানে তথ্য নাগরিকরা জানতে পারবে আবেদনের মধ্য দিয়ে, এটা আনকনস্টিটিউশনালি নয়, এখানে কোনো ফোর্স প্রয়োগ হবে না। আরটিআই করে তার যে কোনো তথ্য চাকরির ক্ষেত্রে হোক, ব্যক্তিগতভাবে কোনো কিছু সরকারি নিয়ম সম্পর্কে জানতেই পারে, ঠিক আছে? তাহলে আবেদন করার অধিকার এটা কিন্তু রাজনৈতিক অধিকার। আর রাজনৈতিক অধিকার আমরা আগেই বলেছি আইনগত অধিকার। 6, বিদেশে অবস্থান কালে নিরাপত্তার অধিকার, এটা রাজনৈতিক অধিকার। বিদেশে অবস্থানকালে তোমরা জানো যে ইউক্রেনে আমাদের ভারতবর্ষের অনেক ছাত্র ছিল, ও চীনে ভারতের ডাক্তারি পড়তে যাওয়া অনেক ছাত্র ছিল। করোনার সময়ে ভারতবর্ষ আবার ফিরে এসেছে তারা, আর যুদ্ধের সময় ইউক্রেনে ভারত সরকার বিমান পাঠিয়ে সেই সব স্টুডেন্টদের নিয়ে এসেছে, এটা রাষ্ট্রের দায়িত্ব। তার কারণ ওখানে ইউক্রেনে থাকলে ভারতের ছাত্রদের নিরাপত্তা ছিল না। এই যে সাম্প্রতিক কালে ইরানে মার্কিন হামলা, ইসরায়েলের হামলা হলে সেখানে ভারতীয় স্টুডেন্ট অনেক ছিল, তারা ওখানে ছিল পড়াশোনার জন্য, তাদের নিরাপত্তার অভাব ছিল ওখানে থাকলে, যুদ্ধ যখন চলছে তখন। তাই ভারত সরকারের খরচে তাদের বিমানে করে দেশে ফিরিয়ে এনেছে। ইসরায়েলে যারা আছে ভারতীয়, তাদের যে নিরাপত্তা, তারা যদি মনে করে যে ইসরায়েলে থাকলে নিরাপত্তা নেই, ইরানে যেমন তাদের নিরাপত্তা নেই, তারা ভারত সরকারের এখানে একটি তাদের এই রক্ষা করার দায়িত্ব, এটা কিন্তু রাজনৈতিক অধিকার। আর চীনের সমাজতান্ত্রিক নামে সমাজতান্ত্রিক ব্যবস্থা, সেখানে রাজনৈতিক আশ্রয় দানের অধিকার 1982 সালে সংবিধানে উল্লেখ আছে। সরাসরি ভাবে তারা আশ্রয় দিবে, যে আমার ইচ্ছা হয়েছে আমি দিয়েছি, আমার দেশে সংবিধানই আছে। ভারতবর্ষে যারা বিদেশে অবস্থান করছে, প্রত্যেকটা দেশেরই কিন্তু বিদেশে অবস্থানকালে কোনো নাগরিকের যদি প্রবলেম হয় তাহলে সেই দেশের সরকার তার ব্যবস্থা নেবে। সৌদি আরবে বাংলাদেশের অনেক মানুষ আছে, বাংলাদেশ গভর্নমেন্টকে সৌদি আরবে কোনো প্রবলেম হলে, তাদের জীবনের নিরাপত্তার অভাব দেখা দিলে, বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে নিজের দেশে নিয়ে আসবে বা প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করবে, সরকারি পর্যায়ে আলোচনা হবে, তাদের সিকিউরিটির জন্য ব্যবস্থা করবে, স্পেশাল প্রোটেকশন দেওয়ার জন্য নিজ রাষ্ট্র থেকে জানাবে যে দেশে আছে। তাহলে বিদেশে অবস্থানকালীন নিরাপত্তার অধিকার, রাইট টু প্রোটেকশন অ্যাব্রোড, এটা কিন্তু রাজনৈতিক অধিকার। 7 নাম্বার রাজনৈতিক অধিকার, রিভোল্ট করার অধিকার। 7 নাম্বার হচ্ছে রিভোল্ট, বিদ্রোহ করার অধিকার, বিপ্লব করার অধিকার। দেখো, সরকার
জনগণের মতামত নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে পরিচালনা করে। পাবলিক ওপিনিয়নকে গুরুত্ব দিবে, মাস মিডিয়াকে গুরুত্ব দিবে গণতান্ত্রিক সরকার, বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে গুরুত্ব দিবে। এত কিছু করা সত্ত্বেও সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকার ফলে সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে চলে যায়। বিশেষ করে শাসক শ্রেণী ধনশালী শ্রেণীর সঙ্গে আঘাত করে, শাসক শ্রেণী অরাজনৈতিক প্রশাসন আমলাদের সঙ্গে আঘাত করে দেশের আপামর জনসাধারণের যে আয় থেকে যে রাজস্ব, সেটা রাষ্ট্রের যে আয়, সেই আয় কিন্তু তারা সিংহভাগ আত্মসাৎ করে। এক্ষেত্রে জনগণ, সচেতন জনগণ, সদা জাগ্রত জনমত তৈরি হবে। সেক্ষেত্রে কিন্তু বিপ্লব হবে, সেক্ষেত্রে বিদ্রোহ হবে। বিদ্রোহ করার যে অধিকার, এটা অনেকেই স্বীকার করে নিয়েছে। আমরা রাইট টু রেজিস্ট অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে অধিকার, রাইট টু রেজিস্ট এগেনস্ট স্টেট, এটা জন লকই তার টু ট্রেডিশন সিভিল গভর্নমেন্ট গ্রন্থে উল্লেখ করেছেন। এখানে লক চুক্তি করার সময়, দ্বিতীয় চুক্তি করার সময় বলেছেন যে শাসকের দায়িত্ব হলো নাগরিকদের, রাজার দায়িত্ব হলো নাগরিকদের প্রাণ রক্ষা করা, জীবন রক্ষা করা, নাগরিকদের সম্পত্তি রক্ষা করা, নাগরিকদের স্বাধীনতা যাতে ক্ষুণ্ণ না হয়, স্বাধীনতা যাতে পায়, তার দায়িত্ব। কিন্তু এগুলো যদি পালন করতে না পারে তাহলে কি করবে? জনগণ বিদ্রোহ ঘোষণা করবে। চুক্তির মধ্যেই তিনি উল্লেখ করেছিলেন জনগণ বিদ্রোহ ঘোষণা করবে, রাইট টু রেজিস্ট এগেনস্ট স্টেট, এগেনস্ট গভর্নমেন্ট। সরকারের বিরুদ্ধে নাগরিকরা বিদ্রোহ ঘোষণা করবে। তারা ভাববাদী দার্শনিক, আদর্শবাদী দার্শনিক, যেমন যেমন কান্ট, জার্মান দার্শনিক কান্ট, জার্মান ভাববাদী দার্শনিকদের মধ্যে শ্রেষ্ঠ হেগেল, তারা কিন্তু রাষ্ট্রের বিরোধিতাকে সমর্থন করেননি। তারা একথা বলেছেন যে নাগরিকরা স্বাধীনতা পাবে, নাগরিকরা অধিকার পাবে। এই যে রাজনৈতিক অধিকার হোক, যে অধিকারই হোক, রাষ্ট্রের মধ্যে থেকেই পাবে, রাষ্ট্রকে মান্যতা দেই পাবে। রাষ্ট্র সবসময়ই আশা করবে যে জনগণ আমার প্রতি আনুগত্য প্রকাশ করুক। আর রাষ্ট্রের বিরুদ্ধে বিরোধিতা করার অধিকার স্বীকার করেননি এই সমস্ত দার্শনিকরা। দেখো, এবং যে রাষ্ট্রেরই হোক না কেন, প্রত্যেকটা রাষ্ট্রের যখন শাসন ক্ষমতায় থাকে তখনই কিন্তু রাষ্ট্রের ত্রুটি বিচ্যুতি, রাষ্ট্রের শাসক শ্রেণী করাপশনে মানে ডুবে আছে। বিচার বিভাগ কে নিয়ন্ত্রণ করছে, সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, সুবিচার পাচ্ছে না, সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, অন্ন বস্ত্র বাসস্থান তিনটিরই ফান্ডামেন্টাল প্রবলেম থেকেই যাচ্ছে। তখন নাগরিকরা কি করবে? বিরোধিতা করবে না? তাহলে এই বিরোধিতার অধিকার ভাববাদীরা কিন্তু অস্বীকার করেছে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা বিরোধিতার অধিকারকে স্বীকার করেছেন ঠিকই, কিন্তু সেখানে যুক্তিসঙ্গত ভাবে সাংবিধানিক উপায়ে বিরোধিতা করবে। আর যারা বিপ্লবী, যারা একটা ইডিওলজিকে গ্রহণ করে, যেমন মার্ক্সবাদ, লেনিনবাদ, মার্ক্সের আদর্শ, এঙ্গেলসের আদর্শ অনুযায়ী যারা বিপ্লবী, যে সমাজ ব্যবস্থার মৌলিক চেঞ্জ করতে হবে, ইকো সোশ্যাল পলিটিক্যাল সিস্টেমের ফান্ডামেন্টাল চেঞ্জ দরকার, না হলে কিন্তু শাসিত মানুষ, জনগণ তারা শোষণ মুক্ত হতে পারবে না। সমাজতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠিত করতে হবে। সেই বিদ্রোহকে কোনো গণতান্ত্রিক সরকার স্বীকার করে না। সে ভাববাদী রাষ্ট্র দার্শনিকদের দ্বারা তো প্রভাবিত হয়ে স্বীকার করবেই না। এমনকি যারা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী রাষ্ট্র দার্শনিক, যেমন ধরো জন স্টুয়ার্ট মিল, এরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। এরা কিন্তু কিছুটা বিদ্রোহের অধিকারকে স্বীকার করেছেন। আর মার্ক্সবাদীরা বলেছেন যে যদি নাগরিকদের ফান্ডামেন্টাল ডিমান্ড যদি রাষ্ট্র পূরণ করতে না পারে, ব্যর্থ হয়, তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু
বিদ্রোহ ঘোষণা করবে। এটা মাস্ট, বিদ্রোহ ছাড়া তাদের সম্ভব না। আর এই বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে প্রথমেই কিন্তু বিদ্রোহীরা শক্তি প্রয়োগ করবে না, বিদ্রোহীরা শক্তি প্রয়োগ করবে না, আঘাত করবে না, আঘাত করবে শাসক শ্রেণী, আঘাত করবে শাসক। এটা এটা সাধারণ ব্যাপার, এটা সাধারণ ব্যাপার। কায়েমি স্বার্থ বজায় রাখার জন্য, বিদ্যমান উৎপাদন সম্পর্ককে বজায় রাখার জন্য, যে উৎপাদন সম্পর্কের মধ্যে কিছু মানুষ সম্পদের অধিকারী হবে, উৎপাদনের উপকরণের মালিক, আর ব্যাপক সংখ্যক মানুষ উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত। আর আজকে এলপিজির যুগে, এলপিজির যুগে যারা যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রত্যেকে কিন্তু শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত। এবং রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা কিন্তু স্টেট মেশিনারিকে তাদের স্বার্থে ব্যবহার করছে। সুতরাং এখানে বিদ্রোহ, বিপ্লব এটা কিন্তু খুব স্বাভাবিক। তাই আমরা দেখলাম যে বিদ্রোহ করার অধিকার, রাইট টু রিভোল্ট এগেইনস্ট স্টেট অর গভর্নমেন্ট, এই ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আর একটা অধিকার সম্পর্কে আলোচনা করব, মেন অধিকার। আমরা দুটো মেন অধিকার আমাদের আলোচনা হয়ে গেল। একটা হলো সামাজিক বা পৌর অধিকার, তার 9টা পয়েন্ট আমি আলোচনা করেছি। দ্বিতীয়ত হচ্ছে তোমার রাজনৈতিক অধিকার, পলিটিক্যাল রাইটস। এরও 7টা অধিকার আমরা আলাদা করে আলোচনা করলাম। এবার অর্থনৈতিক অধিকার, এরও একাধিক অধিকার আছে। দেখো অধিকার কাকে বলে, সেখানে পুঁজিবাদী অর্থনীতি, পুঁজিবাদী রাষ্ট্র কাঠামো, উদারনৈতিক গণতন্ত্রের সমর্থক ইংল্যান্ডের বিখ্যাত চিন্তাবিদ হ্যারল্ড লেস্কি তার এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে শ্রমিক শোষণের বিরোধিতা করেছেন। শ্রমিকদের ন্যায্য পাওনা, ন্যায্য মজুরি দেওয়ার কথা বলেছেন। পুঁজিপতিদের পুঁজি বৃদ্ধি, ক্যাপিটাল বৃদ্ধি দাবি রাষ্ট্র স্বীকার করছে, তার বিরোধিতা করেছেন। এবং শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরির দাবি করেছেন। এ দাবি পুঁজিবাদী রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র স্বীকার করে না, কিন্তু এই দাবিকে গুরুত্ব তিনি দিয়েছেন। লেস্কি আরো বলেছেন যে সামাজিক অধিকার, এই যে আমি অনেক সামাজিক অধিকার আলোচনা করলাম, আমি পলিটিক্যাল অধিকার অনেকগুলো আলোচনা করলাম, সব অধিকার মিনিংলেস উইদাউট ইকোনমিক রাইট। ইকোনমিক্যাল রাইট ছাড়া সামাজিক অধিকার মূল্যহীন। মানুষ সমাজে সম্মান পায়, মর্যাদা পায় অর্থের ভিত্তিতে। যে দরিদ্র মানুষ, সে সামাজিক মর্যাদা পায় না। এটা আমরা আকসার সমাজ ব্যবস্থা দেখতে পাই। সবসময় কিন্তু খেয়াল করে দেখবা যে সামাজিক অধিকার কিন্তু যথাযথ পায় না মানুষ, অর্থাৎ ধনীরা বেশি সামাজিক মর্যাদা পায়। শাসকদের শাসন ক্ষমতা আছে, প্লাস তাদের অর্থনৈতিক ক্ষমতা আছে, তারা বেশি মর্যাদা পায়। সব অধিকার রক্ষার ক্ষেত্রে ওই যে রাজনৈতিক অধিকার, সিকিউরিটি, পুঁজিবাদী দেশে শাসক শ্রেণীর সিকিউরিটি, তাদের সন্ত্রাসবাদীরা হত্যা করবে ভয়, সাধারণ মানুষ ক্ষোভে তাদের উপর হত্যা করবে, তাদের ভয়। এত ভয় কিসের? ভয় হচ্ছে তাদের এই সিকিউরিটি কড়াকড়ি করার মধ্য দিয়ে বোঝা যায় তারা অন্যায় কাজ করে বসে থাকে। অন্যায় কাজ করা মানে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, আঞ্চলিকতাবাদ সব কৃত্রিম ভাবে পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোতে তৈরি হচ্ছে। আর তৈরি হওয়ার ফলে ক্ষোভ তৈরি হচ্ছে। তখন তারা আইনগত পথ অবলম্বন করে একটা বিপ্লবী শক্তির অধীনে তারা যাচ্ছে না, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে তারা রাষ্ট্রনেতাদের অ্যাটাক করছে। আর রাষ্ট্রনেতারা তাদের নিরাপত্তা বাজে। রাষ্ট্রনেতারা এটা কিন্তু ভাবছেন না যে অর্থ বৈষম্যই হচ্ছে এর মূল কারণ। তাই লেস্কি বলছেন যে অর্থনৈতিক অধিকার আগে দিতে হবে, অর্থনৈতিক অধিকার না দিলে সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার মূল্যহীন হয়ে পড়বে। আর হলো যে মানুষের ব্যক্তিত্বের বিকাশ,
প্রতিভার সম্পূর্ণ বিকাশ, যার যতটুকু প্রতিভা আছে সেই বিকাশের সুযোগ দিতে হবে। আর সুযোগ দেওয়ার ক্ষেত্রে শুধু রাজনৈতিক সুযোগ দিলা হইলো, ভোটের অধিকার দেওয়া হইলো, সরকারের সমালোচনা করার অধিকার দেওয়া হইলো, শুধু সামাজিক অধিকার দেওয়া হলো, স্বাধীনভাবে চলাফেরা করবে, পরিবার গঠন করতে পারে, এসব দেওয়া হলো, কিন্তু তাতে সফল হবে না সেই ব্যক্তি। তাই ব্যক্তিকে অর্থনৈতিক অধিকার দিতে হবে, তাহলে অর্থনৈতিক অধিকার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, এই যে অর্থনৈতিক অধিকার গুরুত্বপূর্ণ, এটা আমরা আলোচনার মধ্যে দিয়ে স্পষ্টভাবে জানতে পারলাম। তো অর্থনৈতিক অধিকার কি কি? দেখো, আমরা দেখেছি যে সামাজিক অধিকার বিভিন্ন ধরনের, আমরা আলোচনায় পেয়েছি রাজনৈতিক অধিকার বিভিন্ন রকমের, তাই অর্থনৈতিক অধিকারও কিন্তু বিভিন্ন রকমের। 1 নাম্বার, কর্মের অধিকার, কাজ পাওয়ার অধিকার। এটা কিন্তু নাগরিকদের স্বীকার করতে হবে, নাগরিকদের দিতে হবে। কিন্তু কাজ পাওয়ার অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানে উল্লেখ করা হয়নি। ভারতের সংবিধানে, মূল সংবিধানে 7টা ছিল, পরে 6টা মৌলিক অধিকার। তুমি দেখো, তোমরা দেখছো কর্মের অধিকার আছে? নাই। কর্মের অধিকার পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোতে, উদারনীতি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বীকার করা হয় না। তাই কর্মের অধিকার না দেওয়ার ফলে পুঁজিবাদী রাষ্ট্রে যে রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার দেওয়া হয়, সেটা কিন্তু মূল্যহীন হয়ে পড়ে। রাইট টু ওয়ার্ক, প্রত্যেকটা মানুষ কাজ করবে, কাজ করেই মানুষ খেতে চায়। পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থাতে ব্যাপক সংখ্যক মানুষ কাজ থেকে বিচ্যুত হচ্ছে। আজকে লিবারালাইজেশনের যুগে, নয়া উদারীকরণের যুগে রাষ্ট্র ব্যক্তির উপরে নিয়ন্ত্রণ কমিয়ে দিচ্ছে, আর এর ফলে কিন্তু যারা ধনী আরো ধনী হচ্ছে, শিল্পপতি বড় শিল্পপতিতে পরিণত হচ্ছে। কর্পোরেট যে বিজনেস আর মূল পাওয়ার গুলো হচ্ছে তোমার কর্পোরেটদের হাতে চলে যাচ্ছে। তাহলে বোঝো, মানুষ কিন্তু কাজ পাচ্ছে, যেটা সেই কাজ পাচ্ছে কোম্পানির আন্ডারে পাচ্ছে। শিল্প কারখানা গভর্নমেন্টের নিয়ন্ত্রণ থেকে সেটা বেসরকারি মালিকানায় চলে যাচ্ছে, অর্থনৈতিক সংস্থা বেসরকারি মালিকানায় চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু কাজ হারা হচ্ছে। আর গ্লোবালাইজেশনের যুগে যন্ত্রের যে বিশ্বায়ন প্রক্রিয়া, যন্ত্র আজকে একটা দেশে সীমিত থাকছে না, সেই যন্ত্র অফিস আদালতে ব্যবহার হচ্ছে, মানুষ কিন্তু কাজ হারা হয়ে যাচ্ছে। এই যে এআই আবিষ্কার হয়েছে, এটা ব্যবহার হবে, মানুষ আরো কিন্তু কর্মচ্যুত হবে। কম্পিউটার ব্যবহার হচ্ছে, মানুষ কর্মচ্যুত আরো বেশি হয়ে যাচ্ছে, কাজ হারা হয়ে যাচ্ছে। তাহলে ক্যাপিটালিজমে যে মানুষ কাজ পাবে না, এটা প্রমাণিত। আজকে উদারনীতিবাদী গণতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী, উদারনৈতিক গণতন্ত্র, উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা, এইটা উদারনীতিবাদ হচ্ছে 400 বছরের থিওরি। শিল্পায়নের ফলে পুঁজিবাদ, পুঁজিবাদের সঙ্গে যুক্ত গণতান্ত্রিক কাঠামো। এখানে কিন্তু কাজ কিন্তু মেশিনের মাধ্যমে হচ্ছে, ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হচ্ছে। শিল্পায়নের প্রথম যুগে কয়েকশো বছর ধরে লেবার ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হতো, তখন কিন্তু লেবাররা কাজ পেত। সামন্ততন্ত্রে যে ভূমিতে কৃষকরা আবদ্ধ ছিল, সেখানে উদীয়মান ধনিক বণিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লব হয়েছে। দেশে দেশে ক্যাপিটালিস্টরা ক্ষমতায় এসেছে। এখনো অনেক দেশে, অনুন্নত দেশে সামন্ততন্ত্রের প্রভাব আছে। যাই হোক, এই সমস্ত দেশে অধিকাংশ মানুষ কর্মচ্যুত, কাজ পায় না, আর যারা পায় তারা কাজ হারিয়ে ফেলছে। এই সিস্টেমকে যতদিন বজায় রাখবে ক্যাপিটালিস্টরা, এবং এই ক্যাপিটালিস্টদের সমর্থনে লিবারাল ডেমোক্রেটিক গভর্নমেন্ট যতদিন থাকবে, ততদিন কিন্তু কর্মের অধিকার, সব মানুষ কর্মের অধিকার পাবে না। তাই স্টেট কন্ট্রোল ব্যাপকভাবে দরকার। স্টেট এমন আইন করবে
যে প্রপার্টির ওনারশিপ সেটা স্টেটের হাতে চলে যাবে। স্টেট কন্ট্রোল করবে চরমভাবে। স্টেট প্রত্যেককে কাজ দিবে। স্টেট বলবে যে রাইট টু ওয়ার্ক কম্পালসারি, যে কাজ করবে না সে খেতেও পাবে না। তখন কিন্তু প্রত্যেকটা মানুষ তাদের এবিলিটি অনুযায়ী, স্টেটকে দেখতে হবে যে তার এবিলিটি আছে কিনা, তার সামর্থ্য আছে কিনা, সে অসুস্থ, সে বৃদ্ধ, সে শিশু, তাকে দিয়ে জোর করে কাজ করে নিয়ে না। তাহলে স্টেটের উদ্যোগে, স্টেটের মালিকানায় ইচ অ্যান্ড এভরিবডি, এবং যাদের এবিলিটি আছে তারা কাজ করবে আর কাজ অনুযায়ী তাদের ওয়েজ দিবে। ক্যাপিটালিস্ট কান্ট্রিতে সামর্থ্য অনুযায়ী কাজ করার সুযোগ থাকে না, সামর্থ্য অনুযায়ী কাজ পায় না, সামর্থ্য অনুযায়ী যে কাজ করলে তার মজুরিও পায় না। স্টেটই ন্যায্য মজুরি দেয় না। গভর্নমেন্ট তার নির্ধারিত রেটেও বাস্তবে কর্মীদের মজুরি দিচ্ছে না। তাহলে কর্মের অধিকার এটা প্রতিষ্ঠিত করতে গেলে স্টেট কন্ট্রোল করবে এমন সোসাইটি, অর্থ, সামাজিক, রাজনৈতিক সব ক্ষেত্রে ফান্ডামেন্টাল চেঞ্জ করতে হবে। খেটে খাওয়া মানুষের হাতে পাওয়ার দিতে হবে, শ্রমজীবী মানুষের হাতে পাওয়ার দিতে হবে। শ্রমজীবী মানুষ মানে সবাই শ্রমজীবী মানুষ, কর্মের অধিকার প্রত্যেকের, রাইট টু কম্পালসারি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক থেকে শুরু করে ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী সব স্টেট কন্ট্রোলের দ্বারা চলবে এবং এবিলিটি অনুযায়ী কাজ করবে, কাজ অনুযায়ী তারা মজুরি পাবে। 2 নাম্বার, বিশ্রামের অধিকার। বিশ্রামের অধিকার এটাও রাইট টু ইকোনমিক্যাল রাইট। এটা হচ্ছে অর্থনৈতিক অধিকার। বিশ্রাম, তোমাদের আপাতত দৃষ্টিতে মনে হতে পারে বিশ্রাম করছে তো উৎপাদন বন্ধ হয়ে গেল, তো তাহলে আবার এটা অর্থনৈতিক অধিকার কি করে হলো? দেখো, মানুষ তো মেশিন নয়, মানুষ তো মানুষই না, তার ক্লান্তি আসবে। এই যে 8 ঘন্টা কাজ করব এই দাবির ভিত্তিতে শ্রমজীবী মানুষ, শিল্পের নিযুক্ত শ্রমিকরা আন্দোলন শুরু করেছিল। তোমরা জানো 1886 সালে শিকাগো শহরে শ্রমিকরা এই 8 ঘন্টা 8 আওয়ার্স কাজ করবে বলে সেখানে মালিক পক্ষ এর হয়ে সরকার গুলি করে নির্মম ভাবে হত্যা চালিয়েছে 1 মে 1886 সালে। সেই 1 মে দিবসটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়, তোমরা জানো। তাহলে এটা লড়াইটা কেন করলো? ন্যায্য মজুরি এবং বিশ্রাম, এটা মানে 8 ঘন্টা মানে কি কাজের সময়সীমা কমানো। আরে যখন কারখানা তৈরি হলো, শিল্প তৈরি হলো ইংল্যান্ডে, তখন মূলধন মালিকরা, শিল্পপতিরা শ্রমিকদের 18-19 ঘন্টা কাজ করিয়ে নিত 24 ঘন্টার মধ্যে। তারা ক্লান্ত হয়ে স্পটেই কারখানার ওখানেই ঘুমিয়ে পড়তো, মেরে আবার তুলে দেওয়া হতো। এর প্রতিবাদে শ্রমিকরা নাট বোল্ট ভেঙে ফেলেছে যে আমাদের এই দুঃখ, কষ্টের, শোষণের জন্য তোমার শ্রমিকরা দায়ী, সুতরাং এই মেশিন দায়ী, তাই মেশিনের নাট বোল্ট মেশিন ভেঙে ফেলেছে। একে বলা হয় ল্যাডাইট মুভমেন্ট, চার্টিস্ট মুভমেন্ট, ইংল্যান্ডে হয়েছিল। এইসব লড়াই কাজ হয়নি, কিছুটা কাজ হয়েছে। তারপরে বুঝতে পেরেছে যে নাট বোল্ট ভেঙে কিছু হবে না, কারখানার মেশিন ভেঙে কিছু হবে না, কারখানার মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। একা প্রতিবাদ করতে গিয়ে কাজ হয়নি, যৌথভাবে একটা কারখানার শ্রমিক যত আছে তারা লড়াই করেছে, কিছুটা দাবি তাদের পূরণ হয়েছে। তারপরে অনেকগুলো কারখানার শ্রমিকদের সংগঠিত করেছে, তার জন্য শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন তারা গঠন করেছে এবং তারা আন্দোলনকে 1886 সালের এই পর্যায়ে তারা নিয়ে আসতে পেরেছে। আজকে প্রত্যেক দেশেরই শ্রমজীবী মানুষ 8 ঘন্টা কাজ করে এবং বাকি সময়ে তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে
রিল্যাক্স করে এবং কাজের একটা বিশ্রামের যে অধিকার, 12 ঘন্টা যদি দিন হয় তার মধ্যে 8 ঘন্টা কাজ করবে আর 4 ঘন্টা বিশ্রাম করবে। মেশিন নয় মানুষ, যন্ত্র নয় মানুষ, তার হাত বা তার রেস্টের দরকার, বিশ্রামের দরকার। সেই বিশ্রামের অধিকারকে স্বীকার করা হয়েছে, রাইট টু লিজার, রাইট টু লিজার, এটা হলো বিশ্রামের। 3, পর্যাপ্ত মজুরি পাওয়ার অধিকার। পর্যাপ্ত মজুরি, মজুরি দাবি করবা, কিন্তু শুধু মজুরি দাবি করলে হবে না, কর্তব্য পালন করতে হবে, কাজ করতে হবে। আমার শ্রমিক হিসাবে তার তো যতটুকু সামর্থ্য আছে, এবিলিটি আছে, কাজ করবে, আর যতটুকু কাজ করলো ন্যায্য মজুরি পাবে। কিন্তু এখানে মার্কস বলেছেন যে ন্যায্য মজুরি পায় না। একটা শ্রমিক 8 ঘন্টার জায়গায় প্রথম যে 4 ঘন্টা কাজ করলো, প্রথম 4 ঘন্টার কাজের ফলে যে দ্রব্য তৈরি হলো সেটা বিক্রি করে যে অর্থ, তাতে সেই অর্থটা মালিক মজুরি হিসাবে শ্রমিকদের দিল। বাকি যে 4 ঘন্টা, সেই বাকি 4 ঘন্টা কাজের ফলে যে দ্রব্য তৈরি হলো, সেই দ্রব্যটা বিক্রি করে যে অর্থ হলো সেটা মালিক মুনাফা আকারে ভোগ করছে। এই বাকি 4 ঘন্টা শ্রমিকরা কাজ করে যে উৎপাদন করলো এবং পণ্যের যে মূল্য তৈরি করলো, এটাকে বলা হয় সারপ্লাস ভ্যালু। কার্ল মার্কস সারপ্লাস ভ্যালু যে তত্ত্ব, তার মধ্যে দিয়ে বলছেন পুঁজিবাদী ব্যবস্থাতে শ্রমিক এরা শোষিত হচ্ছে, শ্রমিকরা শোষিত হচ্ছে। শ্রমিক একটা 8 ঘন্টা সময়, নির্দিষ্ট সময় যে দ্রব্য তৈরি করলো, সেই দ্রব্য বিক্রি করে যে মূল্য তৈরি হলো, আয় হলো মালিকের, তার অর্ধেক ন্যূনতম মজুরি হিসাবে শ্রমিককে দিচ্ছে। বাকি পুরোটাই হলো মালিক ভোগ করছে। এটা হলো অতিরিক্ত মুনাফা, অ্যাবনর্মাল প্রফিট মালিক ভোগ করছে, এটা শ্রমিকের প্রাপ্য। তাই মার্কস বলছেন যে কস্ট অফ প্রোডাকশনের মধ্যেই মালিকের মুনাফা আছে, দ্যাট ইজ নর্মাল প্রফিট। সুতরাং এইভাবে মার্কস তার তত্ত্বের সাহায্যে এই কথা বলেছেন যে পর্যাপ্ত মজুরি দিতে হবে। একই গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতেও পর্যাপ্ত মজুরি দাবিকে অনেক পলিটিক্যাল পার্টি সাপোর্ট করে, কিংবা যেসব পার্টি ন্যায্য মজুরি দিতে চায় না আন্তরিকভাবে, গভর্নমেন্ট পলিসিতে আনে না, তাতে সরকারি টিকে থাকতে পারবে না। তার কারণ ক্যাপিটালিজমে বা লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমে যে গভর্নমেন্ট, যে পার্টি ক্ষমতা যাক না কেন, সেই পার্টি কিন্তু সবসময় পাপেটে পরিণত হয়, পুতুল নাচের পুতুল হিসাবে কাজ করে ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে পর্যাপ্ত মজুরি সেই শাসক শ্রেণী কিন্তু দেবে না, দিতে পারে না। তাই আমরা এখানে বলবো অর্থনৈতিক অধিকার হিসাবে নাগরিকদের রাইট টু অ্যাডুকুয়েট ওয়েজেস, এটা কিন্তু পরিশ্রমী মানুষের থাকতে হবে। 4 নম্বর অর্থনৈতিক অধিকার। 4 নম্বর অর্থনৈতিক অধিকার হচ্ছে বৃদ্ধ বয়সে কাজ করার এবিলিটি থাকে না প্রত্যেকটা মানুষেরই, তখন তার দায়িত্ব গ্রহণ করবে কে? এক্ষেত্রে বলা হচ্ছে যে স্টেট এর দায়িত্ব গ্রহণ করবে, ভরণ পোষণের দায়িত্ব স্টেটকে নিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই আর্থিক সিকিউরিটি দরকার। যখন তার এবিলিটি ছিল, প্রোডাকশন করার এবিলিটি ছিল, তখন তাকে ভাবতে হয়নি। কিন্তু আজকে বৃদ্ধ হয়ে গেছে, তার সেই এবিলিটি, কর্মক্ষমতার ও এবিলিটি তার নেই, তখন তার কিন্তু থাকতে হবে রাইট টু ওল্ড এজ সিকিউরিটি। এটা অনেক রাষ্ট্র, পুঁজিবাদী রাষ্ট্র কিন্তু গ্রহণ করেছে। বৃদ্ধা ভাতা দেয়, এই সমস্ত স্কিম গুলো বিভিন্ন রাষ্ট্র করছে। তার কারণ আজকে নয়া উদারনীতিবাদীরা, রলস, নোজিক, হায়েক, ফ্রিডম্যান, এরা বলছেন যে সরকারকে দায়বদ্ধ হতে হবে, সরকারকে স্বচ্ছ হতে হবে, সরকারকে এমন ভাবে চলতে হবে জনগণ যাতে প্রশাসনের সঙ্গে অংশীদারি হয়, পার্টনারশিপ করে নিতে হবে সাধারণ মানুষকে।
এই যে রেসপন্সিবিলিটি, এই করাপশন মুক্ত গভর্নমেন্ট, এগুলোর কথা নয়া উদারনীতিবাদীরা বলছে। কিন্তু নয়া উদারনীতিবাদীরা তো উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানাকে উচ্ছেদ করতে বলছেন না। আবার তারাই বলছে যে স্টেট মাল্টি ন্যাশনাল কর্পোরেশন গুলিকে পাহারা দিবে, অতন্দ্র প্রহরী স্টেট, মিনিমাল স্টেট, রাষ্ট্র যারা উৎপাদনের উপকরণের মালিক, ক্যাপিটালিস্ট, তাদের পাহারা দিবে। আবার অন্যমুখে বলছে শাসককে সৎ হতে হবে, স্বচ্ছ হতে হবে, শাসককে দায়বদ্ধ হতে হবে, রেসপন্সিবল হতে হবে। সুতরাং এই সমস্ত কথা একদিকে স্ববিরোধী কথা। তারা এই কথাটা বলেননি যে শোষণহীন সমাজ ব্যবস্থা শ্রেণীহীন, বা শ্রেণী থাকলেও একটা শ্রেণী থাকবে, গরিব মানুষের শ্রেণী, সর্বহারা শ্রেণী, প্রলেটারি শ্রেণী। এই শ্রেণী হচ্ছে একটা শ্রেণী, প্রত্যেকে কাজ পাবে। আর সেই রাষ্ট্রের যে আয় হবে, সারপ্লাস ইনকাম হবে, তাতেই সেই রাষ্ট্রের যারা বৃদ্ধা, সেই রাষ্ট্রের যারা নাবালক, শিশু, অপ্রাপ্তবয়স্ক, তাদের এডুকেশন, তাদের খাওয়া পড়া, পোশাক পরিচ্ছদ সবটাই স্টেট বিয়ার করবে, স্টেট দিবে, আর দিতে পারবে। তার কারণ ক্যাপিটালিস্ট কান্ট্রিতে আমরা দেখি যে এত সম্পদ আছে, যে সম্পদগুলো কিছু মানুষের হাতে। তাহলে সেই মালিকানাগুলি যদি রাষ্ট্র করতে পারে, ব্যবহার করতে পারে, তবে এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে কাজ করবে কি করবে না, সেটা প্রত্যেকটা মানুষের বিবেকের উপর, প্রত্যেকটা মানুষের পরিবেশের উপর নির্ভর করে। আমরা যেসব দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থাতে 1+ গভর্নমেন্ট তৈরি হয়েছিল, সেখানে কিন্তু জনগণ অ্যাক্টিভ হতে পারেনি। তার কারণ হচ্ছে সে দেশের কমিউনিস্ট পার্টিগুলোর যারা লিডার, তারা ব্যক্তিগত সম্পদ কেন্দ্রীভূত করেছে নিজের হাতে, বাড়ি গাড়ি সুযোগ সুবিধা সবকিছু নিজের। এটা তো সোশ্যালিজমের বৈশিষ্ট্য না, চীনে ধনী ধর্ম বৈষম্য আছে, চীন কি সোশ্যালিজম? এটা আমরা বলতে পারি না। তাহলে এই সোশ্যালিজমকে যদি বিচার করে আমরা বলি যে এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে না, তাহলে এটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না। আমরা গ্যারান্টি দিতে পারি না যে শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে না, আবার গ্যারান্টি দিয়ে বলতে পারি না শোষণ মুক্ত সমাজ এই মুহূর্তে হয়ে যাবে, হবে, এইটাও আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না। এখন সমাজ বিকাশের স্তরগুলো থেকে আমরা দেখেছি যে সমাজ খুব গতিশীল, ডাইনামিক। সমাজের পরিবর্তন সেই সমাজ ব্যবস্থার মধ্যেই পরস্পর বিরোধী দুই শক্তির ঘাত প্রতিঘাতের ফলে সমাজের পরিবর্তন হয়। এটা আকাশ থেকে পড়ে না, বা বাইরে থেকে কোনো শক্তি এই পরিবর্তন ঘটায় না। তাই আজকে যে ক্যাপিটালিজম যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে মানে কি হয়েছে, তাহলে ক্যাপিটালিজম প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে সামন্ত যুগে দাঁড়িয়ে কেউ যদি বলে থাকে যে সামন্তবাদ উচ্ছেদ হবে না, স্লেভ সিস্টেমে দাঁড়িয়ে যদি কেউ বলে থাকে যে স্লেভ সিস্টেম দূর হবে না, তা কি হয়েছে? হয়নি, পরিবর্তন হয়েছে। তাই আজকের যুগে দাঁড়িয়ে আমরা যারা ক্যাপিটালিস্টের সমর্থক, তারা যদি জোর গলায় বলি যে সোশ্যালিজম হবে না, এমন একটা বলি যে শোষণ মুক্ত সমাজ হবে না, একটা শ্রেণী তৈরি হবে, আর স্টেটের কন্ট্রোলে সবকিছু ডিস্ট্রিবিউশন হবে, উৎপাদন হবে, এবং মানুষের মনে আগে পরিবর্তন করতে হবে। ব্যক্তি উদ্যোগে ব্যক্তি যেমন কাজ করে, আমার কাজ, তেমনি রাষ্ট্রের উদ্যোগে যখন উৎপাদন হবে, প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে এটা আমার কাজ, আমার দায়িত্ব। ইচ এন্ড এভরিবডি মানসিক সচেতনতা এগুলো কিন্তু গড়ে তুলতে হবে, পলিটিক্যাল কালচার গড়ে তুলতে হবে, পলিটিক্যাল সোশ্যালাইজেশনকে ঠিক রাখতে হবে। পলিটিক্যাল সোশ্যালাইজেশন, পলিটিক্যাল কালচার পূর্বতন সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের পক্ষে শাসক শ্রেণী গড়ে তুলতে পারেনি। ও রোমানিয়ার চসেস্কু পলিটিক্যাল কালচার, শোষণ মুক্ত সমাজকে ধরে রাখতে হবে। তারা দেখেছে যে চসেস্কু এবং তার আত্মীয় স্বজন পোষণ নীতি গ্রহণ করে তাদের বাড়ি গাড়ি সবকিছু হয়েছে, আর দেশের সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।
এবং তারা যারা উৎপাদক সমাজের, তারা কিন্তু ওই ধনীদের দেখে, কমিউনিস্ট পার্টিরই ধনী আর উদারনীতি গণতান্ত্রিক ধনী হোক, কমিউনিস্ট পার্টির শাসকই হোক আর উদারনীতিবাদী গণতান্ত্রিক সরকারি হোক না কেন, তাদের মধ্যে স্বচ্ছতা, তাদের মধ্যে ত্যাগ, হ্যাঁ, প্লেটোর উল্লেখিত আদর্শ রাষ্ট্রের শাসক শ্রেণীর গুণ আর অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থের উল্লেখিত সুনাগরিক এবং ভালো মানুষ, এই গুণ শাসক শ্রেণীর মধ্যে থাকতে হবে। সৎ হতে হবে, শিক্ষিত হতে হবে, সচেতন হতে হবে। হ্যাঁ, তিনি রাজতন্ত্রকে সমর্থন করলেও খারাপ রাজাকে তিনি সমর্থন করেননি। তাহলে তাদের যে বক্তব্যের সারবস্তু, এবং আমাদের প্রাচীন ভারতের চিন্তাবিদ কৌটিল্য তার অর্থশাস্ত্রের গ্রন্থে রাজার যে গুণাবলীর কথা বলেছেন, সৎ হবেন, নির্ভীক হবেন, কর্মদক্ষ হবেন, এবং 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 হঠাৎ দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন, বিচক্ষণ হবেন, দূরদর্শী হবেন, এই সমস্ত গুণ রাজার মধ্যে থাকতে হবে। সব গুণ না থাকলেও বেশিরভাগই ভালো গুণ থাকতে হবে, তাহলে ভালো শাসন পরিচালিত হবে। তাই গণতন্ত্রে আজকে ওই রাজতন্ত্রের পরিবর্তেই আজকে গণতন্ত্র। তা রাজা যদি খারাপ হয় তাহলে খারাপ রাজতন্ত্র ছিল। আর গণতন্ত্রে যদি, গণতন্ত্র মানেই হলো যে সবাই ভালো হবে তা না, গণতন্ত্রে যদি মানুষ ভালো হয়, জনগণ সচেতন হয়, সচেতন ভাবে ভোট দিতে পারে, আর শাসক শ্রেণী যদি সৎ হয়, তাহলেই গণতান্ত্রিক ব্যবস্থাতে কিছুটা হলেও সাধারণ মানুষ উপকৃত হবে। এই বলে আজকের অধিকারের যে বিভাজন, টাইপস অফ রাইটস, বিভিন্ন ধরনের আজকে দীর্ঘ ভিডিও আলোচনা করলাম, তোমরা ভালো করে দেখবে, এই বলে আমি আলোচনাটা শেষ করলাম।